ধর্মের ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে রিলিজিয়ান। পুরোপুরি ভুল, আমি চ্যালেঞ্জ করে বলছি। আজকের যুগে দাঁড়িয়ে কৌটিল্য অর্থশাস্ত্র কতটা প্র্যাকটিক্যাল, কতটা কি বলবো, চলতে পারে, কতটা প্রয়োগ বহুল, সেটা বলার চেষ্টা করছি। প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ওই রকম ছিল, যেখানে মূল লক্ষ্য ছিল না যে চাকরি পেতে হবে। কারণ আমরা জানি যে ওই রকম এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে এইভাবে চাকরির বা যে এখন সিস্টেমে আমরা জীবন ধারণ করি সেরকম ছিল না। প্রত্যেকে নিজের পড়াশোনা শেষ করত, জ্ঞান অর্জন করত, বিদ্যা নয়, শিক্ষা নয়, জ্ঞান অর্জন করত, এবং তারপরে তারা প্রত্যেকে নিজের লক্ষ্যে পৌঁছতো এবং বাড়ি গিয়ে যার যা বৃত্তি সেই বৃত্তি অবলম্বন করত। যেরকম বর্ণানুযায়ী বৃত্তি ছিল, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের নিজস্ব বৃত্তি ছিল। এছাড়াও প্রত্যেকটা শ্রেণীর জন্য নির্দিষ্ট করে বৃত্তি ছিল, অর্থাৎ ব্রাহ্মণের বিভিন্ন রকম ক্যাটাগরি ছিল, ক্ষত্রিয়ের ক্যাটাগরি ছিল, বৈশ্যের ক্যাটাগরি ছিল, আবার অনেকের পারিবারিক বৃত্তি ছিল। সবসময় যে জন্মানুযায়ী বৃত্তি হতো তা নয়। দেখা গেল কোনো ব্রাহ্মণ, তার বাড়ির বৃত্তি ছিল হচ্ছে বাণিজ্য, ব্যবসা, তাহলে সেই বাড়িতে সবাই বাণিজ্যের ওপরেই জোর দেবে। ঠিক আছে, সেই রকম কর্মানুযায়ী বৃত্তি ছিল। তো তার মানে কাউকে আর লড়াই করতে হতো না চাকরি পাওয়ার জন্য, চেষ্টা করতে হতো না। সে তার বিদ্যা অর্জনের পরে জানতো যে আমার পারিবারিক বৃত্তি দিয়েই আমি আমার সংসার চালাবো, এবং তাতে অসুবিধাও ছিল না, সবাই সেটেল হতে পারতো। এবং তাতে কি, পূর্ববর্তী জেনারেশনের থেকে পাওয়া বিশেষ যে জ্ঞানগুলো, বিশেষ যে কায়দাগুলো, সেগুলো পরম্পরায় চলে আসার ফলে তার কোয়ালিটিটা বজায় থাকতো। এরপরে ব্রিটিশরা এলো, এসে দেখলো এই সিস্টেমটা এতই সুন্দর যে এই সিস্টেমটাকে না ভাঙলে তাদের সিস্টেমটাকে ছাপানো যাবে না, বা আমাদের সিস্টেমে, ব্রিটিশদের তৈরি সিস্টেমে কেউ আসবে না। তাই সিস্টেমটাকে ব্রেক করে দিল। এবার কথা হচ্ছে, আমি অর্থশাস্ত্র পড়াতে গিয়ে এসব কেন বলছি, তার কারণ ব্রিটিশরা, আমরা এতই দিন হয়ে গেছি, এতই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যে এই অর্থশাস্ত্র শব্দটা বললেই, এমনকি সংস্কৃতের ছাত্ররা যারা একটু ভালো করে অর্থশাস্ত্র সম্বন্ধে পড়াশোনা করনি, শুধু নোট পড়েছো, টেক্সট পড়োনি, ক্লাস ঠিক করে করনি, তারাও ভাববে এটা ইকোনমি। তো ব্যাপারটা হচ্ছে, এটা শুধু ইকোনমি নয়। হ্যাঁ, ইকোনমি আছে, এর মধ্যে অর্থ আছে, অর্থের ব্যাপার স্যাপার আছে, মানে টাকা যেটাকে বলি আমরা, কারেন্সি বলি, সেসব আছে, ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু অর্থশাস্ত্র মানে শুধুই এইটুকুনি নয়। ভারতীয় অর্থশাস্ত্র, প্রাচীন সংস্কৃত শাস্ত্রের যে অর্থশাস্ত্র, কৌটিল্যের যে অর্থশাস্ত্র, তার মধ্যে রাজ্য শাসন প্রণালী, কর, ট্যাক্স, তারপরে হচ্ছে বিচার ব্যবস্থা, এভরিথিং ইনক্লুডেড ছিল। একটা রাজ্য পরিচালনা করতে যা লাগে সবকিছুই অর্থশাস্ত্রের মধ্যে ছিল। তাই অর্থশাস্ত্র একটা ছোট্ট শাস্ত্র, শুধু টাকা নিয়ে ডিল করে না। এটা প্রাচীন ভারতীয় মত। এবার আমি একটু পুরোনো জায়গায় ফিরে যাই, একটুখানি কিছু বেসিক কথা বলে দিই, কারণ আমরা তো শুধু নাম্বারের জন্যই পড়ি, আর পড়ার পর যখন চাকরি পায় না, সেটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি হয় জীবনে। হয়, অনেকের হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের প্রাচীন ভারতের সিস্টেমটা কি ছিল, কেন বেটার ছিল, সেটা বলতে চাইছি। তখন জীবনের পড়ার লক্ষ্য ছিল চারটে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখন মজা হচ্ছে, প্রাচীন ভারতে ধর্ম শব্দটার অর্থ এখনকার ধর্ম শব্দের মতো ছিল না। আমরা এখন ধর্ম শব্দটার অর্থ সবাই পেয়ে গেছি রিলিজিয়ান, তাই তো? নিশ্চয় আমার ক্লাসে যারা রয়েছেন তারা সবাই ডিকশনারি খুলে দেখবেন, স্যার আপনি ঠিক বলেছেন, ধর্মের ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে রিলিজিয়ান। পুরোপুরি ভুল, আমি চ্যালেঞ্জ করে বলছি। যদি বড় বড় পণ্ডিতদের, এমনকি ভারতীয় পণ্ডিত তো বাদই দিলাম, বিদেশি ওয়েস্টার্ন পণ্ডিতদের বইও তোমরা যদি ভালো বই ফলো করো, যেমন ভারতের সবচেয়ে ভালো ধর্ম সম্বন্ধে আলোচনা করেছেন পিভি কানে, নিশ্চয় অনেকে নাম শুনেছো, পিভি কানে, পামান বান্ডুরাং কানে, তার লেখা বিখ্যাত বই দ্য হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র, এবং তার জন্য তাকে ভারতরত্ন প্রভৃতি বিভিন্ন বিদেশের সম্মানও দেওয়া হয়েছে। সেখানে উনি ধর্ম শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে সবার আগে বলেছেন যে ধর্ম শব্দটার অর্থ ইংরেজি তর্জমা রিলিজিয়ান নয়। প্রাচীন ভারতে ধর্ম শব্দটার অর্থ সবকিছু ছিল, সবকিছু মানে সবকিছু। একজন যদি কুমোর মাটির কাজ করেন, সেটাও তার ধর্ম। কেমিস্ট্রির একজন ল্যাবে থাকা, কাজ করছেন, তার ল্যাবের রসায়ন নিয়ে চর্চা করাটাও তার ধর্ম। আবার পুজো করাটাও ধর্ম,
আবার উম বিচার ব্যবস্থা, ওই জন্য বলা হতো ধর্মাধিপতি, ধর্মরাজ, ল, এটাকেও ধর্ম বলা হতো। অর্থাৎ ধর্ম একটা ব্যাপক শব্দ ছিল, শুধু রিলিজিয়ানে আটকে ছিল না, তার মধ্যে নীতি, নৈতিকতা, জীবনযাপন, সবৃত্তি, এভরিথিং ইনক্লুডেড ছিল। তো সেই ধর্ম শিক্ষা লাইফের প্রথম পার্টে নিতে হতো সবাইকে। জীবনের লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য ছিল। হ্যাঁ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের মধ্যে প্রথম ছিল ধর্ম, যে অর্থ, যার অর্থ রিলিজিয়ান নয়। তারপরেই লাভ করতে হতো অর্থ। অর্থ মানে হচ্ছে এই ধর্ম লাভ করার জন্য একটা সুষ্ঠু পরিচালন ব্যবস্থা। ঠিক আছে, এইটা ছিল অর্থ, পরিচালন ব্যবস্থাকে বলা হতো। তারপরে ছিল কাম, অর্থাৎ কাম্য বস্তুগুলোকে লাভ করা। এই কাম শব্দের অর্থ আমরা যে অর্থে এখন নিই, আজকের যুগে ইংরেজি যে ট্রান্সলেশন করেছে, যেটা আমরা ভাবি সেক্স, সেটা নয়। এই কামের অর্থ হচ্ছে কাম্য বস্তুগুলো। জীবনে কাম্য বস্তুগুলোকে প্রাপ্য করাও একটা লক্ষ্য ছিল প্রাচীনকালে। এবং শেষ অংশ ছিল হচ্ছে মোক্ষ, অর্থাৎ এই সব কিছুর দ্বারাই যে শেষ পর্যন্ত শান্তি পাওয়া যাবে না, সেটা প্রাচীন ভারতীয় মুনি ঋষিরা জানতেন। তারা জানতেন শেষ মুক্তি গিয়ে মোক্ষে। অর্থাৎ টাকা দিয়ে জীবন চলবে না, শুধু কাম দিয়ে জীবন চলবে না, শুধুই ধর্ম চর্চা করে গেলেও চলবে না, অর্থাৎ এখন রিলিজিয়ান অর্থে ধর্ম ধরতে পারেন, সেভাবেও চলবে না। শেষ পর্যন্ত এসবের থেকে ডিটাচমেন্ট, অর্থাৎ এসবের থেকে দূরত্ব তৈরি করা, বৈরাগ্য উৎপাদন করা, এগুলোই যে শেষ নয়, দেহ যে শেষ কথা বলে না, অর্থ যে শেষ কথা বলে না, সেই জ্ঞানটাও সবাইকে দেওয়া হতো। এর ফলেই প্রাচীন ভারতের লোকেরা এত বেশি দার্শনিকভাবে, জীবনযাপনের দিক দিয়ে, সবকিছুর দিক দিয়ে উন্নত ছিলেন। হ্যাঁ, তো এইটা ছিল প্রাচীন ভারতের শিক্ষা প্রণালী। এর মধ্যে আমরা সবাই জানি সিলেবাসে 4টে পার্টই আমাদের আছে। তার মধ্যে কামটাকে আমরা কাম বলতে তো শুধু বুঝি বাদশায়নের কামশাস্ত্র বা সেক্স, সেটা আমাদের সিলেবাসে হয়তো নেই। কিন্তু কাম মানে কাম্য বস্তুকে লাভ করা, সেটার সম্বন্ধে আরো অন্যান্য শাস্ত্র আছে, সেইটা এক্স্যাক্টলি আমাদের সিলেবাসে নেই। কিন্তু ধর্মশাস্ত্র আমাদের সিলেবাসে আছে, যেটাকে রিলিজিয়ান অর্থে যদি ধরি বা পরিচালন ব্যবস্থা অর্থে ধরি, সেটা আমাদের কিছু না কিছু ইউজি সিলেবাসে ছিল। আচ্ছা, অর্থশাস্ত্র, কৌটিল্য অর্থশাস্ত্র আজকে আমরা পড়বো, অলরেডি পড়েছি ইউজি বা পিজিতে, কারো স্পেশালাইজেশনও থাকে অনেক সময়। হ্যাঁ, আর মোক্ষশাস্ত্র তো আমরা পড়েই যাচ্ছি প্রথম থেকে, বোধহয় এইচএস এর পর থেকেই। হ্যাঁ, এইচএস থেকেই ওই বেদান্ত থেকে শুরু করে বিভিন্ন দর্শন সবই মোক্ষশাস্ত্রের প্রতিনিধি এরা। তো এই সবকটাই জীবনের পার্ট, এগুলো আমাদের জানা উচিত। এইটা একটা প্রাথমিক নলেজের জন্য সবাইকে বললাম, যে আমরা অর্থশাস্ত্র পড়বো, কিন্তু অর্থ মানে কি এটা আমাদের জানা দরকার। তো কেন অর্থ, অর্থ জিনিসটা কেন এলো, আর কি কি শাস্ত্র আছে, এগুলো ওই জন্য শর্টে আপনাদের বললাম। এই বিষয়টা জানা এই জন্যই দরকার, এটা হচ্ছে প্রাথমিক ধারণা। ওই ভাত রান্না করতে গেলে জল ঠল রেডি করতে হয় না, আগে জল চাল ধোয়া এভরিথিং করতে হয়, তো আমি করে দিলাম সেটা। এইবার ঢুকছি একদম আমাদের সিলেবাসে। প্রথমেই এই অর্থটা কি, অর্থশাস্ত্রটা কি, এই বিষয়ে অর্থশাস্ত্রকার নিজে কি বলেছেন দেখা যাক। মনুষ্যাণাং বৃত্তির অর্থः মনুষ্যবতী ভূমির ইত্যর্থः তস্যাঃ পৃথিব্যা লাভ পালনোপায়ঃ শাস্ত্রম অর্থশাস্ত্রম ইতি। অর্থাৎ অর্থশাস্ত্র শব্দের যে অর্থ আমি আগেই বলেছি, সম্পদ পরিচালনা বা সম্পদ বিষয়ক শাস্ত্র। কি বলছে? সম্পদের এবং সম্পদের উপযোগকারী মানুষের আধার যে ভূমি, তাই অর্থ। কেন এই সব সম্পদের আধার ভূমি? সবাই জানি আমরা কিসের ওপর দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী অর্থে এখানে ভূমি অর্থ ধরছি। আপনি ক্লাস করছেন নিশ্চয়ই শূন্যে বসে নয়, কিছুর ওপরে দাঁড়িয়ে, মানে কিছুর ওপরে, খাটে বা চেয়ার টেবিলে এভরিথিং। সেই চেয়ার টেবিল খাট বাড়ি কার ওপরে দাঁড়িয়ে আছে? ভূমির ওপরে। আমরা এত বিজনেস করছি, ব্যবসা করছি কিসের ওপরে দাঁড়িয়ে? এই ভূমির মায়ের ওপরে, পৃথিবীর ওপরে দাঁড়িয়ে। তাহলে আমাদের সবকিছুর আধারভূত যেটা, সেটা হচ্ছে ভূমি। আর একটা যদি ডিপলি যায়, এই যে শস্য উৎপাদন থেকে শুরু করে আমাদের বাঁচিয়ে রেখেছে কি? ভূমি। আবার এই শস্য বিক্রি করেই টাকা রোজগার করছি, তাহলে সেই আমাদের বেস হচ্ছে ভূমি। শিল্প করব, তার জন্য কাঁচামাল থেকে শুরু করে খনিজ পদার্থ, জল, এভরিথিং সেই ভূমি থেকেই আসছে। অর্থাৎ সম্পদের আকর হচ্ছে ভূমি, সম্পদের আধার হচ্ছে ভূমি। এটা কিন্তু খুব সুন্দর ধারণা, একদম বেসিক পয়েন্টে গিয়ে ধরেছেন আমাদের কৌটিল্য। তাহলে সেই ভূমি, সেই ভূমিটাকেই বলা হচ্ছে অর্থ। এবং মাটির নিচে যদি আমরা খনিজ পদার্থ ধরি, সেই ভূমির নিচে থাকা খনিজ পদার্থ,
সেটা থেকেও ডিরেক্ট টাকা রোজগার করা যায়, তাহলে সেখানেও সেটাকে অর্থ হিসাবে ধরা যায়। এবং এই ভূমিটাকে কিভাবে লাভ আর পালন করব সেই বিষয়ক শাস্ত্র হচ্ছে অর্থশাস্ত্র। তাহলে সবাই বুঝতে পারলাম, অর্থ মানে টাকা পয়সা নয়, রুপিজ নয়, ঠিক আছে? অর্থ মানে হচ্ছে ভূমি, ভূমি। আর এই ভূমির লাভ আর পালন কিভাবে করবে, দেখুন, প্রথমে আমাদের সবসময় টার্গেট থাকে কোনো কিছুকে লাভ করা, তারপর সেটাকে পালন করা। হুম। এটা দেখুন, যে চাকরি পেলাম, তারপর সেই চাকরিটা সারা জীবন কিভাবে টিকিয়ে রাখবো, লাস্ট যা কয়েকবার খবর দেখছি নিউজে, মন ভেঙে যাওয়ার মতো, যে লোকজন চাকরি পেয়ে চাকরি টিকিয়ে রাখতে পারছে না, পালন করতে পারছে না। হ্যাঁ, ব্যবসা দাঁড়ালো, তারপর সেই ব্যবসাটাকে সারা জীবন লাভের মুখ দেখানো। অর্থাৎ আমাদের জীবনের সব আহ, বিবাহ করলাম, অর্থাৎ কেউ কাউকে লাভ করলো, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, তারপর একসাথে তাকে পালন করা, যাপন করা, সেটাও তো একটা টার্গেট। এই যে কোনো কিছুকে লাভ আর পালন করা, এই এইটা একটা আর্ট, এই আর্টটা শিখতে হয়। এই আর্টটা কি নিয়ে? ভূমিকে যখন এইভাবে লাভ আর পালন নিয়ে আলোচনা করা হবে, সেই শাস্ত্রকে বলা হবে অর্থশাস্ত্র, কারণ ভূমি হচ্ছে অর্থ। আর লাভ আর পালনটা কি? এখানে কনসেপ্ট এইভাবে বুঝুন, একজন রাজা সবসময় টার্গেট থাকবে যে তার সীমানা বাড়ানো। সামনে যদি ভালো ল্যান্ড থাকে, ভালো ভূমি থাকে, মানে খনিজ পদার্থ সমৃদ্ধ বা কাঠ বা এভরিথিং কিছু দিক দিয়ে ভালো, সেই ভূমিটাকে লাভ করা। ওই যে মরুভূমি বাড়িয়ে তো লাভ নেই, অন্য কিছু বাড়ানোর দরকার। সেই ভূমিগুলোকে লাভ করা এবং সেই ভূমিটাকে লাভ করে সেগুলোকে পালন করা, অর্থাৎ সেখান থেকে সম্পদ লাভ করা। আজকের যুগে দাঁড়িয়েও পৃথিবীতে সেই উন্নত দেশ যে এইটা করতে পেরেছে। চায়না দেখুন, প্রচুর তাদের ল্যান্ড আশেপাশের দেশগুলো থেকে খেয়ে নিতে চাইছে, যেখানে সরাসরি ভূমিকে লাভ করতে পারছে না, সেখানে অন্য কোনো কায়দা দিয়ে বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এভরিথিং যা কিছু সেই করে সেই ভূমিটাকে সে লাভ করছে। এবং যে গরিব দেশগুলো নিজেদের টাকা, মানে নিজেদের কি বলবো, টেকনোলজি নেই, তারা চায়না, সেখানে চায়না পৌঁছে গিয়ে সেখান থেকে খনিজ পদার্থ তুলে এনে নিজের জিনিস টেকনোলজি বাড়াচ্ছে, আর সেই দেশকে হয়তো কিছু অল্প টাকা দিচ্ছে। সেম কাজ আমেরিকা করছে, আরব থেকে শুরু করে ওই সব দেশে গিয়ে আমেরিকার তৈরি সব প্ল্যান্ট তেলের, তারা মাটি থেকে তেল তুলছে তাদের প্রযুক্তি দিয়ে, সেখান থেকে পুরো লাভটা তুলে নিচ্ছে আমেরিকা, নিজের দেশে তেল নিয়ে গিয়ে সেখানটা বেচছে। সেই ভূমিটাকে লাভ আর পালন করছে আমেরিকা, কিছু টাকা পাচ্ছে আরব, যার জন্য তাদের এই অবস্থা, মানে ভালো গিয়েছে এখন অবস্থা। তেলটা শেষ হয়ে গেলে হয়তো তাদের অবস্থা খারাপ হবে। এই যে ভূমি, ঠিকঠাক ভূমি লাভ আর তার পালন, এইটাই হচ্ছে কনসেপ্ট অফ অর্থশাস্ত্র। ভালো ভূমি লাভ করো, সেটাকে পালন করো, কারণ ভূমি হচ্ছে অর্থের মূল, ভূমিই হচ্ছে অর্থ। নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আপনাদের সবার ডাউট ক্লিয়ার হয়েছে। এতদিন যারা ভাবতেন, অন্তত যারা ভাবতেন যে ভূমি মানে অর্থশাস্ত্র মানে ইকোনমি, মানে অর্থশাস্ত্র মানে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে আলোচনা হয়, সেটা নয়। অর্থশাস্ত্র মানে কি, নিশ্চয় আজকের পর সেই ধারণাটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, এটা প্রথম গ্রন্থটা দেখুন, লেখা কত সালে হয় এটা নিয়ে প্রচুর মতামত আছে, কেউ 2000 সাল, কেউ 2500 সাল বলেন, সেটা এখনো প্রুভেন নয়। খ্রিস্টপূর্বাব্দ ধরে নিন, এইটুকুনি বলতে পারি, ঠিক আছে? খ্রিস্টপূর্বাব্দ মানে আজ থেকে 2025-এর থেকে আগে, 2025 সালের আগে লেখা খ্রিস্ট জন্মে, কারণ এখন 2025 সাল খ্রিস্ট ধর্ম হিসেবে, খ্রিস্টান যীশু খ্রিস্টের জন্ম হিসাবে ধরা হয়, নিশ্চয় এটা জানেন সবাই। তো এটা কতদিন মৌখিকভাবে ছিল এটা ম্যাটার নয়, প্রথম পণ্ডিত আর শ্যাম শাস্ত্রী এটা প্রকাশ করেন 1909 খ্রিস্টাব্দে খুঁজে পেয়ে। আমরা নিশ্চয় শুনেছি পাণ্ডুলিপি বলে একটা শব্দ আছে, অর্থাৎ কেউ না কেউ এই মৌখিক পরম্পরাতে চলা অর্থশাস্ত্র গ্রন্থটাকে প্রথম পাণ্ডুলিপিতে, লিপিতে লেখেন, রিটেন করেন। তারপর সেই লিপিটাকেও খুঁজে পেয়ে এই পণ্ডিত আর এম শাস্ত্রী, তিনি প্রথম সেটাকে প্রকাশ করেন ফর পাবলিক। আপনি বাড়িতে একটা সুন্দর কবিতা লিখলেন, লিখে সেটাকে রেখে দিলেন আপনার বাড়ির খাতায়, তো সেটা কি আর মানুষ জানতে পারলো? যখন আপনি ওটাকে বই হিসাবে বাজারে প্রকাশ করবেন, তখনই না মানুষ জানতে পারবে। তো অর্থশাস্ত্র ছিল হয়তো বহুকাল ধরে, কিন্তু 1909 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত আর শ্যাম শাস্ত্রী তিনি এটি প্রকাশ করেন 1909 খ্রিস্টাব্দে। সালটা ইম্পর্টেন্ট, নামটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। এটা নট ফর নেট, পিএসসি, যে কোনো ধরনের পরীক্ষাতে অর্থশাস্ত্র সিলেবাসে আছে, এবং সেই সিলেবাসে এই ধরনের কোশ্চেন আসার একটা সম্ভাবনা রয়েছে, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অর্থশাস্ত্রে টোটাল অধিকরণ হিসাবে অনেক অধিকরণ আছে। আমরা জানি যে অর্থশাস্ত্রে সব মিলিয়ে অধিকরণ আছে, মানে ভাগ বিভিন্ন রকম ভাবে আছে। আমরা যেটাকে সহজে বলতে পারি চ্যাপ্টারাইজেশন। আমরা তো জানি যে সবকিছুর একটা চ্যাপ্টারাইজেশন হয়।
চ্যাপ্টারাইজেশন মানে অধ্যায় বিভাজন, তাই তো? এক একটা জিনিসের কয়েকটা করে অধ্যায় থাকে। সেই অধ্যায়ের কথাটা আমি পরে বলবো, এখানে আছে কিনা দেখছি। এখানে সুন্দর করে আছে, আমি এই জায়গাটা আগে বলছি, ঠিক আছে? তো অর্থশাস্ত্রের টোটাল অধিকরণের সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে? 150টি অধ্যায় আছে, 180টি প্রকরণ আছে এবং 6000 শ্লোক আছে। সব কটা জিনিস ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন। 15টা অধিকরণ, 150টা অধ্যায়, 180টা প্রকরণ, 6000 শ্লোক, মিটে গেছে। এই অধিকরণগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম 5টা অধিকরণ নিয়ে তৈরি হয়েছে তন্ত্র, পরের 9টা অধিকরণকে নিয়ে তৈরি হয়েছে আভাব, এবং তারপরে 5 আর 9 14 হচ্ছে, একটা পড়ে থাকে, সেটাকে বলা হয় তন্ত্র যুক্তি। তাহলে তন্ত্র যে বিভাগটা করা হয়েছে 15টার মধ্যে প্রথম 5টাকে নিয়ে, তার কি টোটালিটি, তার কি আলোচ্য বিষয়, কেন তার নাম তন্ত্র? তন্ত্র একটা পারিভাষিক শব্দ। তন্ত্র মানে হচ্ছে যেখানে আভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনা করা হয়, সেই সব নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? আভ্যন্তরীণ শাসন কার্য অর্থাৎ ইন্টারনাল অ্যাফেয়ার্স। কি হয়, ভারতের একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, এস জয়শঙ্করন, আর ইন্টারনাল অ্যাফেয়ার্স কে দেখেন, আমি ভুলে গেছি, রাজনাথ সিংহ তো মন্ত্রী, আগে বোধহয় রাজনাথ সিংহ ছিলেন, হ্যাঁ, যে ছিলেন, মানে একজন গৃহমন্ত্রী, হ্যাঁ গৃহমন্ত্রী যেটাকে বলতে পারেন, এখন অমিত শাহ আছে, হ্যাঁ। তো গৃহমন্ত্রী একজন, যে আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে দেশের বা রাজ্যের, আর একজন আছে বহির দেশের সঙ্গে যোগাযোগ যিনি মেনটেন করে, বৈদেশিক বা পারিপার্শ্বিক রাজ্যের সাথে মেনটেন করে কূটনৈতিক সম্পর্ক, যেটা বিদেশ মন্ত্রী এখন। তো ওই যেখানে ইন্টারনাল বিষয়ে শাসন কার্য নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে তন্ত্র। সেখানে প্রথম 5টা অধিকরণ, 95টি প্রকরণ আর 96টি অধ্যায় রয়েছে। আর আবাব, যেখানে এক্সটার্নাল বিষয় অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হয়, সেখানে কূটনীতি নিয়ে আলোচনা হয়, সেখানে বেশি আছে, 9টা অধিকরণ, 84টি প্রকরণ, 53টি অধ্যায় আছে, ঠিক আছে? আর একটা আছে যেটা মিক্সচার, দু রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে, শেষ অধিকরণ, সেটার নাম হচ্ছে তন্ত্র যুক্তি, ঠিক আছে? এই প্রথম 5টি অধিকরণের নাম এখানে আমরা দিয়েছি, দেখুন সবকটারই দিয়েছি, কিন্তু সেটা আমি পড়ছি। প্রথম অধিকরণের নাম হচ্ছে বিনয়াধিকারিক। এখানে কি আলোচনা হয়েছে? রাজার বিনয় ও বিদ্যা শিক্ষার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ রাজা কিভাবে বিদ্যা শিক্ষা লাভ করবেন এবং বিনয় লাভ করবেন। এই যে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য, বলছিলাম না শুরুতে, চাকরি পাওয়া নয়, বিনয় লাভ করা। বিনয়ের খুব সহজ অর্থ আমরা জানি যে ভদ্রতা, বা আরো অনেক সদ্গুণগুলোর সমষ্টি। তো ধরে নিন সেই শিক্ষা, তো রাজাকে সেই শিক্ষা নিতে হবে, প্রাচীন ভারতে সেই শিক্ষা মাস্ট ছিল। তারপরে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে অধ্যক্ষ প্রচার। এখানে কি হয়েছে, বিভিন্ন শাসন বিভাগের অধ্যক্ষগণের কর্তব্য, অর্থাৎ একটা রাজ্যকে বিভিন্ন ইউনিটে ভেঙে দেওয়া হয়, যেমন একটা দেশকে, আমাদের দেশে এখন 29টা রাজ্য আমরা পড়েছিলাম, এখন তো বোধহয় 33টা না কটা রাজ্য হয়ে গেছে, বেড়ে গেছে কয়েকটা রাজ্য। তো সেই কটা রাজ্যের যে প্রত্যেকের হেড, এবং সেখানে প্রত্যেকটা পার্ট, কেউ একজন আছে কি বলবো কৃষি, কেউ একজন আছে বিদ্যুৎ, কেউ একজন আছে জুডিশিয়ারি, এরকম প্রত্যেকটা বিভাগের যে বিভাগের পার্টের, প্রত্যেকটা শাসন বিভাগে তাদের অধ্যক্ষগণের কি কর্তব্য, সেটা নিয়ে আলোচনা হয়েছে অধ্যক্ষ প্রচারে। ধর্মস্থীয় থার্ড চ্যাপ্টারের নাম, এখানে দেওয়ানি আদালত সম্পর্কিত ব্যবহার স্থাপনা, অর্থাৎ সোজা কথায় জুডিশিয়ারি ল, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে ধর্মস্থীয় অধিকরণে। চতুর্থ অধিকরণের নাম কণ্টক শোধন, নাম শুনেই বোঝা যাচ্ছে যে দোষগুলোকে ঠিক করা। এখানে আবার ফৌজদারি আদালত সম্পর্কিত ব্যবহার স্থাপনা। দেওয়ানি আর ফৌজদারি দুটো আলাদা, কজন জানেন আমি জানি না, খুব কঠিন কিছু না। ফৌজদারি কথাটার মানেই হচ্ছে যেখানে ক্রাইম জড়িত থাকবে, যেখানে মানে কি বলবো, সিভিল নয় যে ব্যাপারটা, মানে হত্যা, শারীরিক নিগ্রহ, এভরিথিং, এই ধরনের জিনিসটা। এখনো লতে এই দুটো ভাগ আছে, ফৌজদারি আদালত আলাদা, দেওয়ানি আদালত আলাদা। তো সিভিল ল আর একটা কি বলে, ক্রাইম ল না কি ল, ভুলে গেছি আমি, ইংরেজিটা আমার মনে পড়ছে না। তো ফৌজদারিতে হচ্ছে ওই সব আক্রমণ, কি বলে, মৃত্যু, মার্ডার, এভরিথিং, এইগুলো হচ্ছে কন্টক শোধনের বিষয়। আর দেওয়ানি মানে হচ্ছে সিভিল ল। সিভিল ল মানে তো জমি, এই জমিটা কার, এইখানে একটা লড়াই, এখানে দেখুন খুনোখুনি নেই, জমি নিয়ে লড়াই, বা এই ডকুমেন্টটা আমার, ওই ডকুমেন্টটা কার, এই রকম আলোচনা হয়, যেখানে চুরি, এই ধরনের, ঠিক আছে? পঞ্চম হচ্ছে যোগবৃত্ত, পঞ্চম অধিকরণ যোগবৃত্ত, যেখান দিয়ে শেষ হচ্ছে তন্ত্র। কি বলছে, গূঢ় পুরুষাদি কর্তৃক উপাংশু বধাদির প্রয়োগ।
মানে গূঢ়পুরুষ মানে ধরে নিন রাজ্যে বিভিন্ন রকম চর বলতে পারেন, এখনকার ভাষায় চর বলতে পারেন, যারা রাজ্যের ভেতরের থেকে খবর দিত। সেই গূঢ়পুরুষদের দ্বারা শত্রুদের বধ কিভাবে করা যায়, ইন্টারনাল রাজ্যের মধ্যে কিভাবে করা যায়, সেই নিয়ে আলোচনা আছে পঞ্চমে অধিকরণে। 5টা অধিকরণ হলো, এরা সবাই তৈরি করছে তন্ত্র। তারপর আর একটা ভাগ আছে আবাব। আবাবের মধ্যে 9টা বলেছি অধিকরণ আছে। কি কি আমরা নামগুলো জাস্ট জানি: মণ্ডলজনী, সারগুণ্য, ব্যাসনাধিকারিক, অভিজাত্যক কর্ম, সংঘবৃত্ত, আবলিয়স, দুর্গলম্ভোপায়, ঔপনিষদিক। ঠিক আছে, এই 9টা রয়েছে আবাব। একটা লাস্ট আছে তন্ত্রযুক্তি। হ্যাঁ, এই অর্থশাস্ত্রে প্রচলিত 32 প্রকারের ব্যাখ্যার ন্যায় বিষয়। এখানে অর্থশাস্ত্রে প্রচলিত 32 প্রকারের জিনিসের ব্যাখ্যা রয়েছে এবং সেখানে ন্যায় বিষয়ক আলোচনা রয়েছে। আসলে এখানে দু রকম আলোচনায় আছে, তাই এটাকে একদম আলাদা করে চ্যাপ্টারাইজেশন করা হয়েছে। তাহলে একটা প্রাথমিক ধারণা আমরা অর্থশাস্ত্র সম্বন্ধে পেলাম, তার বিভাগ, তার চ্যাপ্টারাইজেশন, তার আবার ভাগ, সেখানে আলোচ্য বিষয়। এবার কোনো গ্রন্থ কতটা পপুলার সেটা বিচার করা হয়, বা ভালো বা সমাজে কতটা প্রচলিত, তার টিকার উপরে। অর্থশাস্ত্রের উপরে বিখ্যাত 4টে টিকার আমরা নাম দিয়েছি। এছাড়াও প্রচুর টিকা রচিত হয়েছে, অগুন্তি টিকা রচিত হয়েছে। সেই 4টে টিকা হচ্ছে গণপতি শাস্ত্রী, গণপতি শাস্ত্রী শুধু রয়েছে, গণপতি শাস্ত্রীর লেখা শ্রীমূলা টিকা, শঙ্করাচার্য রচিত জয়মঙ্গলা টিকা, রাজবেশ্বর শাস্ত্রী রচিত বৈদিক সিদ্ধান্ত সংরক্ষিণী এবং যোগমায়াচার্যের নীতির নির্ণীতি। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এই যে অর্থশাস্ত্র আমাদের প্রাচীন ভারতের শিক্ষা প্রণালীতে প্রত্যেকটা গ্রন্থরই কোনো দৈবী যোগ পাওয়া যায়, অর্থাৎ কোনো না কোনো দেবতা প্রথম এটি রচনা করেন, মূলত ব্রহ্মাই করেন সব গ্রন্থ দেখা যায়। হ্যাঁ, তারপরে তার একটা পরম্পরা চলতে থাকে। তো কৌটিল্য ছাড়াও আরো অনেক অর্থশাস্ত্র রচিত হয়েছিল, এবং কারা কারা রচনা করেছিল দেখুন: মহাদেব রচনা করেছিলেন, যেটা বৈশালাক্ষ শাস্ত্র নামে রচিত; শুক্রাচার্যের ঔষণর শাস্ত্র, বৃহস্পতির বার্হস্পস্ত শাস্ত্র এবং ইন্দ্রর বাহুদন্তক শাস্ত্র। এনাদের লেখা বইগুলো, এরাও এক একজন অর্থশাস্ত্রকার, এবং কৌটিল্য এনাদের মতগুলোকে কখনো গ্রহণ, কখনো বাদ দিয়ে, নিষেধ করে, নিজের মত চাপিয়ে গ্রন্থটা লিখেছেন। অর্থশাস্ত্রের রচনা প্রণালীটা এমন, সেটা বলে দিই, যে আগে কৌটিল্য অন্যদের মত বলেছেন এবং শেষে গিয়ে নিজের মত বলেছেন, আমার মত এইটা। কখনো অন্যদের সাপোর্ট করেছেন, কখনো মহাদেবকে, বৈশালাক্ষকে বা বৃহস্পতিকে বা বাহুদন্তককে কখনো সাপোর্ট করেছেন, কখনো বিরোধিতা করেছেন, কখনো দুটোর থেকে আলাদা নিজের একটা মত বলেছেন এদের থেকে। বিভিন্ন বিষয়, ধরুন বিদ্যা কি, তো বিদ্যা নিয়ে আলোচনা করতে হবে, প্রথমে বৃহস্পতি কি বলেছেন, শুক্রাচার্য কি বলেছেন, এগুলো দিতে থাকলেন। তারপরে লাস্টে গিয়ে বললেন, আমার মতে, অর্থাৎ কৌটিল্যের মতে বিদ্যা এই এই এই। ঠিক আছে, এই রকম বিষয়টা। এটা হচ্ছে অর্থশাস্ত্র রচনা স্টাইল। ভবিষ্যতে পরে অনেক গ্রন্থ এই স্টাইলটাকে ফলো করেছে। এটা খুব সুন্দর যে অনেকের মত দিয়ে তারপরে আমি আমার মত দিলাম। এটা সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে পুরোনো মতগুলোর সঙ্গে আমার সামঞ্জস্য আছে কি না সেটা বোঝা যায়। দ্বিতীয়ত, এই এই ধরনের রচনার যে পরম্পরা, অর্থাৎ শুধু আমি লিখিনি, এর আগেও কারা লিখেছেন, অন্তত সব না জানা গেলেও এই এই বিষয়ে তাদের মতগুলো পাওয়া যায়। এবং মজার বিষয় হচ্ছে, যেমন ধরুন কিছু কিছু গ্রন্থ যেগুলোর পুরো বই পাওয়া যায় না, এই রকম অন্যদের পুরনো মতগুলো থেকে জানা যায় যে আচ্ছা, এদেরও লেখা কোনো বই ছিল, হয়তো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই কিন্তু ছিল, বা কোনো সময় পাওয়া গেলে মিলিয়ে দেখা গেল হ্যাঁ এটা তো এই মতের সঙ্গে মিলছে, সেরকম। যেমন ধরুন নিশ্চয় ধর্মশাস্ত্র সবাই পড়েছেন, সেখানে অনেক জায়গায় কি বলবো, হারিত, শঙ্খ লিখিত এইসব বিভিন্ন ধর্মশাস্ত্রকার আছে, মনু ছাড়াও এদের নাম দিয়ে শ্লোক আছে। তো বোঝা যাচ্ছে মনু বা যাজ্ঞবল্ক্য ছাড়াও এনারাও ধর্মশাস্ত্র লিখেছিলেন, এই রকম ব্যাপার আর কি। তো এটা খুব ভালো। এইবার হচ্ছে অর্থশাস্ত্র অনুযায়ী চতুরাশ্রমের বর্ণনা। আমি মানে মেন টেক্সটে ঢোকার আগে ইচ্ছা করে আগে চতুরাশ্রমের বর্ণনাটা দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব বেসিক বিষয়, সব গ্রন্থেই থাকে, বিশেষ করে ধর্ম অর্থশাস্ত্র গ্রন্থগুলোতে চতুরাশ্রম খুব ইম্পর্টেন্ট জায়গা। তো চতুরাশ্রম সম্বন্ধে ব্রহ্মচার্য কি বলা হচ্ছে, এই যে 4টে আশ্রম, যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টে স্টেজেস অফ লাইফ বা স্টেজ অফ লাইফ, জীবনের 4টে অধ্যায়, সেই 4টে অধ্যায় সম্বন্ধে অর্থশাস্ত্রকার কৌটিল্য কি বলেছেন। প্রথমে বলা হয়েছে ব্রহ্মচর্য। কি বলা হয়েছে? ব্রহ্মচারিণা সাধ্যায় অগ্নিকার্য অভিষেকৌ
ভৈক্ষব্রতিত্বম আচার্যে প্রাণান্তিকী বৃত্তিস্তৎ অভাবে গুরুপুত্রে স্বব্রহ্মচারিণী বা। অর্থাৎ স্বাধ্যায়, বেদোধ্যায়ন, অগ্নির উপাসনা ও নিয়মিত আহুতি দান, স্নান ও ভিক্ষাবৃত্তি অবলম্বন করা এবং গুরু সমীপে অবস্থান করাটাই হচ্ছে ব্রহ্মচর্য। এই শ্লোকগুলো কোনো সময় দিয়ে দিয়ে বলে এটা কোন বিষয়ের বর্ণনা, কখনো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, এইগুলো মানে এদের যে লক্ষণগুলো রয়েছে দিয়ে বলে কোন এটা কোন ধরনের জিনিস, বা ব্রহ্মচর্যের লক্ষণ কোনটা সেটা সেটা দিয়ে 4 রকমের সংজ্ঞা দিয়ে দেয়। এ বলে এর মধ্যে কোনটা সেটার সঙ্গে রিলেটেড। দু রকম ভাবেই কোশ্চেন আসতে পারে, যে ব্রহ্মচর্য কি, বা লক্ষণ দিয়ে দিয়ে বলতে এটা কার লক্ষণ। ঠিক আছে, কখনো এরকম বদমাইশি করে মাঝখান থেকে কোনো একটা বৈশিষ্ট্য উঠিয়ে দিল, মানে ভৈক্ষ বৈতিত্বম এটাকে তুলে দিল, দিয়ে বাকি শ্লোকটা দিয়ে দিল, দিয়ে বললো ওই স্থানে কি হবে। তাহলে আমাদের এটাকে মুখস্থ করতে হবে, কি আছে ভৈক্ষ, পুরো লক্ষণটাকে তখন মুখস্থ রাখতে হবে, তাহলে এটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে ব্রহ্মচারীর কি কর্তব্য সেটা পুরোটা আমাদের জানতে হবে ব্রহ্মচর্য আশ্রমে। এরপর দ্বিতীয় আশ্রম হচ্ছে গার্হস্থ। কি বলছে, গৃহস্থস্থ সকর্মা জীবা তুল্যই অসমানো ঋষিভি বৈবাহম ঋতুগামিত্যম দেব পিত্র অতিথি ভৃত্যেষু ত্যাগ শেষ ভোজনং চ। বলছে স্বকর্মের দ্বারা জীবিকা অর্জন, সমভিন্ন গোত্রে বিবাহ সম্পাদন, ঠিক আছে, ঋতু রক্ষার্থে স্ত্রী গমন, দেবতা পিতৃপুরুষ অতিথি ভৃত্যগণকে দান পূর্বক ভোজন হচ্ছে গার্হস্থ্য ধর্ম, চতুরাশ্রমের গার্হস্থ্য আশ্রম। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে গার্হস্থ্য আশ্রমকে চেনা যায়। এরপরে হচ্ছে বানপ্রস্থ। কি বলা হচ্ছে, বানপ্রস্থস্থ ব্রহ্মচর্যম ভূমৌ শয্যা জটা অজিন ধারণা অগ্নিহোত্রাভিষেকৌ দেব পিতৃ অতিথি পূজা বন্যশ্চাহার। কি বলছে, ব্রহ্মচর্য পালন, ভূমিতে শয়ন, জটা ও মৃগচর্ম ধারণ, অগ্নিতে নিয়মিত আহুতি প্রদান, ত্রিকাল স্নান, দেবতা পিতৃপুরুষ অতিথি সেবা, বন্য ফলমূলাদি ভক্ষণ হচ্ছে বানপ্রস্থ আশ্রমের কর্ম। এখানে মজার জিনিস দেখুন, বানপ্রস্থ শব্দটাকে যদি আমি সরিয়ে দিই লক্ষণ থেকে, যদি ওটাকে মুছে দিই, তাহলে যা যা বৈশিষ্ট্য আছে তাতে কিছুটা ব্রহ্মচর্য শব্দটা আছে, দেখে মনে হবে যেন ব্রহ্মচর্য আশ্রমের কাজ। এবং ওই যে দেখুন এর আগেও দেবতা, অতিথি ভিত্তের এই যে পূজা, এই এই ব্যাপারটাও আছে। ঠিক আছে, এখানে নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে জটা অজিন ধারণ। ঠিক আছে, এইটাই হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য। তার মানে এই লক্ষণটা খুব কনফিউজিং লক্ষণ, আর এই লক্ষণটা বহুবার নেট পরীক্ষায় এসছে, অন্যান্য যে কোনো পিএসসি, ঝাড়খণ্ড, অন্যান্য জায়গায় এসছে। এটা খুব টাফ জিনিস, কেননা অনেক কটা বৈশিষ্ট্য মিলিয়ে বানপ্রস্থ তৈরি হয়েছে। দেবতা পিতৃ অতিথি পূজা আছে আগের আশ্রম থেকে গার্হস্থ, ব্রহ্মচর্য শব্দটা এসছে তার পুরনো মানে ব্রহ্মচর্য আশ্রমের থেকে। তো এই লক্ষণটাকে সবাইকে বলবো ভালো করে পড়তে, মুখস্থ রাখতে, এটা ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট আশ্রম, সেটা হচ্ছে সন্ন্যাস। পরিব্রাজকস্য সংযতেন্দ্রিয়ম অনন্তরম অনন্তরম্ভ নিষ্কিঞ্চনত্বং সঙ্গত্যাগ ভৈক্ষব্রতম অনেকত্র অরণ্যবাস বাহ্যাম অভ্যন্তরম চ শৌচম। কি বলছে, সন্ন্যাস আশ্রমের কি বৈশিষ্ট্য, ইন্দ্রিয়ের সংযম, সকাম কর্মত্যাগ, কোনো বস্তুতে সত্য না রাখা, সঙ্গের ত্যাগ, ভিক্ষাবৃত্তি অবলম্বন, অরণ্যবাস এবং দেহের শুদ্ধি, বাহ্যভ্যন্তরম শুদ্ধি অর্থাৎ দেহের শুদ্ধি, এই সব বৈশিষ্ট্য নিয়ে তৈরি হচ্ছে সন্ন্যাস আশ্রম। এটা হচ্ছে লাস্ট আশ্রম। এটা বেসিক একটা নলেজে দিলাম। এরপরে আমরা এক্স্যাক্টলি সিলেবাসে ঢুকবো, মানে টেক্সটে ঢুকবো আর কি বলতে পারি। তো আমরা বলেইছিলাম যে প্রথম অধিকরণ নিয়ে আমরা আজকে আলোচনা বলি, না বললে বলে দিই, আজকে আমরা বিনয়াধিকারিকম প্রথম অধিকরণ নিয়ে আলোচনা করব, কারণ অধিকাংশ জায়গায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটাই সিলেবাস থাকে। নেট থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতে বিনয়াধিকারিকমই সিলেবাসে থাকে। আর যদি ডিরেক্টলি কোথাও সিলেবাস না দিয়ে লেখা থাকে শুধু অর্থশাস্ত্র, নিশ্চিন্তে ধরে নেবেন যে বিনয়াধিকারিকমকেই বেশ করে বলা হয়েছে, কারণ সব জায়গায় পড়ানো হয় এটা। সব জায়গায় মানে ভারতবর্ষ জুড়ে সব বোর্ডের সিলেবাসে এটাই আছে, এবং যা কোশ্চেন দেখবেন এর বাইরে থাকে না। অন্যান্য যে অধিকরণ, বাকি
14টা অধিকরণ থেকে কোয়েশ্চেন কম আসে, প্রথম অধিকরণ থেকে কোয়েশ্চেন আসে। তাই এটা আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব টেক্সট ধরে ধরে, যদিও পুরোটা টেক্সট ধরে পড়া সম্ভব নয়। এটা শুরু করার আগে আমি বলে দিই, এই যে বিদ্যা সমুদ্দেশ বলে প্রথম প্রকরণ যেটা রয়েছে, এটা ছাড়াও বিদ্যা সমুদ্দেশ ছাড়াও এটার এই প্রথম যে অধিকরণ, যেটার নাম আমি বলে দিয়েছি বিনয়াধিকারকম, সেই অধিকরণের মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 21। টোটাল একবিংশ অর্থাৎ 21টি অধ্যায় আছে। হ্যাঁ, এর মধ্যে মূলত রাজার কিভাবে মন্ত্রী স্থাপন করবেন, কিভাবে শিক্ষা লাভ করবেন, কিভাবে ইন্দ্রিয় জয় করবেন, কিভাবে আত্মরক্ষা করবেন, এই সব বিষয়ে আলোচনা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা চেষ্টা করবো 21টা অধ্যায় নিয়েই পড়ার, কিন্তু টোটালি 21টা অধ্যায় আমরা পড়বো না। আর আমরা যদি প্রকরণ হিসেবে দেখি, এখানে 21টা প্রকরণ নেই, প্রকরণ বোধহয় কম আছে, 18টা সম্ভবত প্রকরণ আছে প্রথম অধিকরণে বিনয়াধিকারী। তো তার মধ্যে একদম প্রথম যে অধ্যায়, অর্থাৎ দেখুন আমি হঠাৎ চতুর্থ অধ্যায় দিয়ে কেন শুরু করলাম, সবার প্রশ্ন হতে পারে যে বিদ্যা সমুদ্দেশ তো হচ্ছে আমাদের প্রথম প্রকরণ, সেই হিসেবে ঠিক আছে, কিন্তু স্যার আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় কেন বাদ দিয়ে দিলেন? তো ব্যাপারটা হচ্ছে, প্রথম যে অধ্যায়, আসল প্রথম যে একদম অধ্যায়, সেটাতে রাজবৃত্তি তার নাম, সেই রাজবৃত্তি অধ্যায়তে শুধুমাত্র প্রতিটা চ্যাপ্টারে কি আছে, অর্থাৎ এই 15টা অধিকরণের প্রত্যেকটা অধিকরণের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা প্রকরণে কি আলোচনা করা আছে সেইটা বলা, মানে সেইটা পুরোটা বলা আছে, অর্থাৎ সূচিপত্র আছে, সূচিপত্রের মধ্যে সূচিপত্র রয়েছে। তো এটা বলাটা বাতুল, অনেক সময় নষ্ট, ওটা মানে মাথায় রাখার কোনো দরকার নেই। 15টা অধিকরণের 180টা চ্যাপ্টার, মানে 180টা এবং 150টা অধ্যায় মনে রাখা মুখস্থ করা সব খুব কঠিন বিষয়। জাস্ট 15টা অধিকরণের নাম আমি এর আগে বলে দিয়েছি, তন্ত্র আবাব যুক্তি হিসেবে ভাগও দেখিয়ে দিয়েছি, সেটা মুখস্থ রাখবেন। তাই এটাকে ইচ্ছা করে আমরা বাদ দিয়েছি। আসল পড়াটা শুরু হচ্ছে এই রাজবৃত্তির পর থেকে, অর্থাৎ চ্যাপ্টারাইজেশন যেখানে শেষ হয়ে যাচ্ছে একদম, এটা অনেকটা আলোচনা হওয়ার পর মূলত দ্বিতীয় অধ্যায় যেটা, সেটাই এখানে আমাদের পাঠ্য, অর্থাৎ বিদ্যা সমুদ্দেশের এই বার্তা দণ্ডনীতি স্থাপনা যেখান থেকে শুরু হচ্ছে, সেখানটায় আমাদের সিলেবাস। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু ব্যাক করে এই দিক থেকে শুরু করব, ইচ্ছা করে ব্যাক থেকে শুরু করব, কারণ আমার এইটা থেকে পড়াতে পছন্দ হয় এই জায়গাটা। এক্স্যাক্টলি যখন আমরা পুরোটা ফলো করছি না, যদিও বার্তা আগেই রয়েছে, ঠিক আছে চলুন এখান থেকেই করছি, আপনাদের ভালো লাগবে বেশি। আচ্ছা আচ্ছা, প্রথমেই বলেই দিয়েছি যে আমরা প্রথম কয়েকটা পার্ট বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা দেখছি যে প্রথম অধিকরণের চতুর্থ অধ্যায়ে একটা বিষয় রয়েছে, বার্তা। বার্তা কি? কৌটিল্য পড়ছেন, কৃষি পশু পাললে বাণিজ্য চ বার্তা। কেউ কি কিছু বলতে স্যার চাইছেন? বিদ্যা, স্যার বললাম বিদ্যা আগে ছিল না, বিদ্যার বিদ্যা ভাগগুলো? নিয়ে আলোচনায় আসবো, বিদ্যা নিয়ে সম্ভবত পরে আছে, সম্ভবত পরে আছে, নাহলে আমি বলবো, ওটা নিয়ে চাপ নেই। বিদ্যা পরে আছে, বিদ্যা আমি বলে দেবো, তার আগে আমি ইয়েটাতেই যাচ্ছি। আচ্ছা, শর্টে বিদ্যাটা বলে দিই, আমি নিজেই বলে দিই, আপনাদের আইডিয়া মানে ক্লিয়ারের জন্য। সেটা হচ্ছে বিদ্যা কৌটিল্য মতে, এখানে টেক্সটে পাবেন না, এটা আমি ইচ্ছা করে অমিট করেছি, খুব কঠিন জায়গা নয় বলে। সেটা হচ্ছে বিদ্যা 4 প্রকার। কি কি বিদ্যা? আন্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা ও দণ্ডনীতি। বিদ্যা কি কি? 4 প্রকার: আন্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। এটা কেউ খাতায় নোট করতে পারেন। আসলে পিপিটি ফাইলে সবকিছু লেখা সম্ভব হয় না, আমাদের তো একটা ক্লাসের মধ্যে দিয়ে অনেকটা সিলেবাসকে নিয়ে যেতে হয়। যদি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাদের বলা শুরু করি, তাহলে একটা কেন 10টা ক্লাসে শেষ করতে পারবো না। তো স্বাভাবিক একটা বাউন্ডারি থাকে, ওই জন্য কিছুটা আমি ক্লাসে বলবো, কিছুটা আপনারা খাতায় নোট করবেন, আর কিছুটা পিপিটি দেখে হবে। তো আমি বিদ্যাটা প্রথমে মুখে বলছি, খাতাটা সবাই কাছে রাখুন, রেখে নোট করুন যে বিদ্যা 4 প্রকার। কি কি? আন্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। তার মধ্যে বার্তা কি আর দণ্ডনীতি কি সেটা নিয়ে আলোচনা এমনি পিপিটিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বলবো। আন্নিক্ষিকী আর ত্রয়ী কি সেটা বলি। আন্নিক্ষিকী, সহজ কথা, আন্নিক্ষিকী শব্দটার অর্থ হচ্ছে আধ্যাত্মবিদ্যা। আধ্যাত্মবিদ্যা, ঠিক আছে, নিশ্চয় সবাই বুঝতে পারছেন, আধ্যাত্ম সম্বন্ধীয় বিদ্যা।
আবার কারু কারু মতে এটা হচ্ছে হেতুবিদ্যা। হেতু মিন্স হচ্ছে ন্যায়, ন্যায় শাস্ত্রতে লজিক কাজে লাগানো হয় না, আমাদের প্রাচীন যে ন্যায় আহ, মানে বৈশেষিক যে দর্শন সেই বিদ্যা, সে হেতুবিদ্যা, বা কারু কারু মতে আধ্যাত্মবিদ্যা, এটা হচ্ছে আহ্নিকটিকি। এবং কারু কারু মতে এই আহ্নিকটিকি বিদ্যা হচ্ছে সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। ঠিক আছে, 4 প্রকার বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আহ্নিকটিকি বিদ্যা, এরকম বলা হয়, এবং কৌটিল্য সেটা বলেন। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ত্রয়ী কি। ত্রয়ী বলেছি সেকেন্ড, সেকেন্ড বিদ্যা। ত্রয়ী হচ্ছে ঋক সাম যজু, এই 3টে বেদের বিদ্যাকে একসাথে ত্রয়ী বলা হয়। ঋক সাম যজু এই 3টে বেদের বিদ্যাকেই বলা হয় ত্রয়ী। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আগেই বলেছি যে স্টাইলটা কি, কৌটিল্য আগের মতগুলো বলে নিজের মতটা শেষে বলবেন, তাই তো? আগের মতগুলো বলে নিজের মতটা শেষে বলবেন। তা আমি তো বলে দিলাম বিদ্যা 4 প্রকার, কিন্তু সবাই কি তা বলছে? এইবার আসি। প্রথমে কৌটিল্য মনুর মত দিয়েছেন, এগুলো সবাই খাতায় নোট করবেন, যেখানে যেখানে ইম্পর্টেন্ট আমি বলবো। যেমন বিদ্যা 4 প্রকার, এটা সবাই লিখেছেন, 4টের নাম নিশ্চয়ই সবাই লিখেছেন। শেষ দুটো অলরেডি আমাদের এখানে পিপিটিতে দেখতে পাচ্ছেন, প্রথম দুটো আমি মুখে বলে দিয়েছি। এইবার মনুর মতে বিদ্যা 3 প্রকার, এইটা লিখতে পারেন। মনুর মতে বিদ্যা 3 প্রকার, কি কি? ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। ভালো করে লক্ষ্য করেন দেখুন, আহ্নিকী বিদ্যা ত্রয়ীর অন্তর্গত মনে করেন মনু, তাই ওটাকে আলাদা করে উনি দেননি। আবার রিপিট করছি, মনুর মতে বিদ্যা 3 প্রকার, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। ত্রয়ী, ত্রয়ী না ত্রয়ী, ত্রয়ী তয় রফলা উন্তেস্তয় দীর্ঘী, ত্রয়ী। ঠিক আছে, সেই ত্রয়ীর মধ্যেই মনুর মতে আহ্নিকী চলে আসে, তাই তিনি আলাদা করে 4 রকম বিদ্যা ধরছেন না। তাহলে মনুর মতে বিদ্যা 3 প্রকার, শেষ। এবার বৃহস্পতির মতে, কৌটিল্য বলছেন বৃহস্পতির মতে বিদ্যা 2 প্রকার, বার্তা আর দণ্ডনীতি। কৌটিল্য দুটোতেই শেষ করে দিয়েছে, এই সরি, বৃহস্পতি দুটোতেই শেষ করে দিয়েছেন। বার্তা, দণ্ডনীতি এই দুটোই তার মতে বিদ্যা, আর কিছু বিদ্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তার মতে ত্রয়ী বলে যে বিদ্যাটা আছে, সেটা মানে নাস্তিকতা থেকে রক্ষা করতে পারে এইরকম একটা বিদ্যা, সেটার খুব জীবনে প্রয়োজন মনে করেন না কে? বৃহস্পতি। আহ্নিকী নিয়ে কিছু বলেননি, কিন্তু ত্রয়ী নিয়ে এটা তার নোট। এটা লিখতেও পারেন, না লিখতেও পারেন। মেন পয়েন্ট হচ্ছে বৃহস্পতি মতে বিদ্যা 2 প্রকার, বার্তা, দণ্ডনীতি। এরপরে আছে উশনস বা শুক্রাচার্যের মতে বিদ্যা একটাই, সেটা হচ্ছে দণ্ডনীতি। উশনস বা শুক্রাচার্যের মতে, এটা সবাই খাতায় নোট করবেন, বিদ্যা 1 প্রকার, সেটাই হচ্ছে দণ্ডনীতি। ঠিক আছে, এই বিদ্যাকেই সব বিদ্যার মূল বলছেন তিনি। 3 বিদ্যায় মানে বাকি 3টে বিদ্যা দণ্ডনীতি থেকেই যেন আসে, অর্থাৎ এই আহ্নিকী, ত্রয়ী আর বার্তা সবকিছুই দণ্ডনীতির মধ্যে ঢুকে আছে, এটা মনে করেন শুক্রাচার্য বা ঔশনস। ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত কৌটিল্য এবার নিজের লাইনে এসছেন। কৌটিল্যের মতে বিদ্যা 4 প্রকার। কৌটিল্যের মতে বিদ্যা 4 প্রকার, আহ্নিকী, ত্রয়ী, বার্তা ও দণ্ডনীতি। ঠিক আছে, এটা লিখেছেন সবাই। এইবার আমি কেন বার্তা দণ্ডনীতিকে টেনেছি, কারণ সবাই এটা নিয়ে বেশি আলোচনা করছেন, আহ্নিকী বা অন্য কিছু নিয়ে করছেন না। এইবার এই গ্রন্থটা যে আমরা কৌটিল্য অর্থশাস্ত্র পড়ছি, সেখানে স্টাইলটা এরকম, প্রথমে শ্লোক দিয়ে কিছু বলবেন, তারপরে বার্তিক দিয়ে কিছু বলবেন, বা সূত্র দিয়ে কিছু বলবেন, সূত্রটাকে ব্যাখ্যা করবেন বার্তিক দিয়ে, সূত্র বার্তিক স্টাইল, মানে নিজেই বার্তিক লিখেছেন। তখন তিনি বলছেন যে সাংখ্য, যোগ ও লোকায়ত শাস্ত্র, এই 3 ধরনের শাস্ত্রই হচ্ছে আহ্নিকীতে রয়েছে। কি? সাংখ্য, যোগ ও লোকায়ত, এই 3 ধরনের শাস্ত্রই রয়েছে আহ্নিকীর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, এইটা খাতায় লিখতে পারেন এই পয়েন্টটা। আর ত্রয়ীর মধ্যে রয়েছে ধর্ম অধর্ম, বার্তাতে রয়েছে অর্থ অনর্থ। আবার মাথায় রাখুন, এটা খাতা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লিখতে পারেন সাংখ্য, যোগ, লোকায়ত শাস্ত্র, এই 3টে রয়েছে কিসে? আহ্নিকীর মধ্যে। এগুলো সব কৌটিল্যের বার্তিকে মানে ব্যাখ্যাতে লিখছেন এই সূত্রগুলো। আর ত্রয়ীর মধ্যে রয়েছে ধর্ম অধর্ম, বার্তার মধ্যে অর্থ অনর্থ রয়েছে, আর দণ্ডনীতিতে রয়েছে নয় ও অপনয়। ঠিক আছে, বার্তার মধ্যে রয়েছে নয় ও অপনয়। ঠিক আছে, এই হচ্ছে মানে কৌটিল্যের মত। কৌটিল্য এই 3টা ব্যাখ্যা করার পর শেষে গিয়ে বললেন আহ্নিকী বিদ্যায় সকল বিদ্যার প্রদীপ স্বরূপ, সর্বকর্মের উপায় স্বরূপ।
ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন কারণ নেই। ঠিক আছে, এই হচ্ছে বিদ্যা সমুদ্দেশ। যিনি নিশ্চয় প্রশ্ন করছিলেন বুঝতে পেরেছেন। আমি এই জন্য এটাকে বলতে খুব বেশি ডিটেলে চাইছি না, আরো বেশি ডিটেলে করা যায়, এখনো আরো অনেক কিছু বলার আছে। আমি চেষ্টা করছি বেশি কিছুটা এগিয়ে যাওয়ার, কারণ এত ডিটেলসে কোশ্চেন সাধারণত আসে না, তবে মিনিমাম যেটুকুনি আসতে পারে আমি সেই জায়গাগুলো বলে দিলাম, নিশ্চয়ই খাতায় সবার নোট করেছেন। ঠিক আছে, বার্তাটা কি দেখুন, বার্তার শ্লোকে এখানে লেখাই রয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কৃষি পশুপাল্যই বাণিজ্য চ বার্তা। কৃষি, পশুপালন ও বাণিজ্যকে একত্রে বলা হয় বার্তা। ঠিক আছে, বার্তার কি গুরুত্ব, বার্তার গুরুত্ব সম্বন্ধে গিয়ে তিনি বলছেন যে ধান্য পশু হিরণ্য কুপ্প বৃষ্টি প্রদান উপকারিকি তোয়া সপক্ষং পরপক্ষং চ বশ করতি কোষদণ্ডাভ্যাম। এই যে ধান, পশু, হিরণ্য, হ্যাঁ, কূপ, বৃষ্টি, বিভিন্ন যত রকম সম্পদের সঙ্গে যুক্ত রয়েছে সেটা হচ্ছে বার্তা। এবং এই বার্তার দ্বারা কি হয়, অর্থ লাভ করা যায়, কোষ বাড়ে। ঠিক আছে, এবং যখন তোমার প্রচুর টাকা থাকবে, স্বাভাবিকভাবে তুমি নিজের পক্ষ এবং পরপক্ষকে বশ করতে পারবে ওই টাকার জোরে, ওই কোষের জোরে, যেটা আমেরিকা চায়না করছে। যেহেতু তাদের অর্থনৈতিক ক্ষমতা এতটাই বেশি, যেখানে চাইছে যা খুশি করে দিতে পারছে। সরকার ফেলে দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, সেখানে গিয়ে নিজেদের সৈন্য স্থাপন করা, এভরিথিং। একটা উদাহরণ দিই, আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করছি না, চায়নার কাজ না কার কাজ, মানে আমেরিকার কাজ বাদ দিন, আমি একটা অন্য বিষয় বলছি। সেটা হচ্ছে ধরুন, এত বছর ধরে আমেরিকা আফগানিস্তানে আর্মি রেখে দিয়েছিল, এখন আফগানিস্তানে তালিবান শাসন চলছে। তো কোথায় আমেরিকা আর কোথায় আফগানিস্তান, ভারতের পাশে থাকা একটা দেশ, সেখানে আমেরিকার আর্মি এসে কেন ছিল? এই যে অর্থনৈতিক পাওয়ার থাকার ফলে স্বপক্ষং পরপক্ষং চ বশীকরতি কোষদণ্ডাভ্যাম, সেইটা করতে পারছে। ঠিক আছে, এই হচ্ছে বার্তা ঠিকঠাক থাকলে। এই যে কৃষি পশুপালন আমেরিকার খুব একটা জোর নেই, আমেরিকার জোর হচ্ছে বাণিজ্য। এত বাণিজ্যটা সুন্দর, আজকে আমরা ক্লাস করছি যে গুগল মিটে, সেটাও আমেরিকার তৈরি। যে ফোনে অ্যান্ড্রয়েড সিস্টেমে ক্লাস করছি সেটাও আমেরিকার তৈরি। যা লাভ সেই সব লাভ তো আমেরিকায় নিয়ে যাচ্ছে না, তো স্বাভাবিক এইটার ওপরে জোর দিতে বলেছে। কি বলা হচ্ছে, এই বিদ্যা ধান্য পশু হিরণ্য কুপ্প অর্থাৎ স্বর্ণ ও রৌপ্য ব্যতিরিক্ত অন্য ধাতু, বৃষ্টি অর্থাৎ কর্মকর প্রদানে সহায়তা করে বলে সমাজের উপকার সাধন করে। এই বিদ্যার প্রভাবে উৎপাদিত কোষ ও দণ্ডের দ্বারা স্বপক্ষ এবং পরপক্ষকে রাজা বশীভূত করতে সক্ষম হন। উদাহরণ তো আমি অলরেডি আগে বলে দিয়েছি, টেক্সটটা কি এখন বললাম। নিশ্চয়ই আপনাদের বুঝতে আশা করছি অসুবিধা হচ্ছে না, আমি যতটা পারছি প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আজকের যুগে দাঁড়িয়ে কৌটিল্য অর্থশাস্ত্র কতটা প্র্যাকটিক্যাল, কতটা কি বলবো, চলতে পারে, কতটা প্রয়োগ বহুল, সেটা বলার চেষ্টা করছি, শুধুমাত্র টেক্সট না বলে। এরপরে দণ্ডনীতি। দণ্ডনীতি কি, দণ্ডনীতিটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য আমাদের সবার। কি হচ্ছে, আন্নিকৃতি তৈ বার্তানাং যোগক্ষেম সাধনা দণ্ড তস্য নীতির দণ্ডনীতি। অলব্ধা লাভার্থা লব্ধ পরিরক্ষণী রক্ষিত বিবর্ধিনী বৃদ্ধস্ব তীর্থেষু চ প্রতিপাদিনী চ। কি বলছে, আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা, এই তিন বিদ্যার যোগ ও ক্ষেম সাধন করতে দণ্ডই সমর্থ হয়। এই দণ্ড নামক বিদ্যার যা নীতি তা প্রতিপাদনকারী তত্ত্বের নাম দণ্ডনীতি শাস্ত্র। এই নীতি, এইখানটা খুব ইম্পর্টেন্ট, সবাই মাথা ঠান্ডা করে শুনবেন। এই নীতি অলব্ধ বস্তুকে লাভ করায়, অর্থাৎ যেটা আমরা পাইনি সেটা পাবো এই নীতির দ্বারা। যেমন চাকরি পাবো, তাহলে অলব্ধকে লাভ করবে কে, এই দণ্ডনীতি। ঠিক আছে, যোগক্ষেম, আসলে এই যোগক্ষেম কনসেপ্টটাই হচ্ছে এটা, অলব্ধকে লাভ করায় আর কি, লব্ধ বস্তুকে রক্ষা করায়। এইবার যে ধরুন ফার্স্ট হলাম, আমি চাকরি পাওয়া বললাম না, ধরুন ফার্স্ট হলাম, কিন্তু প্রতি বছর যে ফার্স্ট থাকতে হবে, সেটা হচ্ছে লব্ধ বস্তুকে রক্ষা করা। তারপরে কি, রক্ষিত বস্তুকে বর্ধিত করা। স্কুলে ফার্স্ট হয়েছি, ক্লাসে ফার্স্ট হয়েছি, স্কুলে ফার্স্ট হব, স্কুলে ফার্স্ট হয়েছি ডিস্ট্রিক্ট হব, ডিস্ট্রিক্টে হয়েছি আহ, আহ, রাজ্যে হব, রাজ্যে হয়েছি দেশে হব, দেশে হয়েছি পৃথিবীতে হব। তাহলে রক্ষিতকে বর্ধিত করতে হবে। আর কি, অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত বস্তুকে উপযুক্ত পাত্রে বিনিযুক্ত করতে হবে। এটা আমি একটা খুব সুন্দর উদাহরণ দিই, এর আগের ক্লাসগুলোতে দিই, আমার খুব পছন্দের একটা উদাহরণ। সেটা হচ্ছে ভালো পড়াশোনা করলাম, ফার্স্ট হলাম, প্রথম টার্গেট থাকে আমাদের, তারপরে ফার্স্ট হওয়াটাকে ধরে রাখলাম,
তারপরে আস্তে আস্তে মানে স্কুল থেকে ক্লাস থেকে স্কুল, স্কুল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে পৃথিবী, দেশে গিয়ে আমি থামলাম। এইবার দেশের মধ্যে আমি ফার্স্ট হলাম, বর্ধিত হচ্ছি। তারপরে উপযুক্ত পাত্রে বিনিযুক্ত। উপযুক্ত পাত্র বিনিযুক্ত কি? উপযুক্ত পাত্র হচ্ছে আমেরিকা। আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি বিশাল ভালো পড়াশোনা করে আমেরিকায় চলে যাব। আমেরিকা যেন উপযুক্ত পাত্রতে আমি যেন উপযুক্ত পাত্র, আমি বিনিযুক্ত হয়ে গেলাম আমেরিকাতে। তো এইটাই আমাদের সাধারণত খুব ভালো ছাত্রছাত্রীদের এটাই গোল হয়ে থাকে। এটাই বলছে, এই কথাটাই বলছে কে? দণ্ডনীতি। কিন্তু এটা আমাদের আলটিমেট গোল নয়। আমরা সবাই যখন বস্তুবাদী হয়ে যায় তখন এইরকম ভাবে ভাবা শুরু করি। আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল অলব্ধ বস্তু অর্থাৎ চাকরি পাওয়া, চাকরির পর চাকরিটাকে ঠিকমতো ব্যালেন্স করে চালানো, যাতে ওয়ার্ক লাইফ আর ফিজিক্যাল লাইফ মানে পার্সোনাল লাইফ ব্যালেন্সড হয়। তারপরে সেই ব্যালেন্সটাকে আরো বাড়ানো, আরো সুন্দর করা, এবং অর্থ সঞ্চয় করা বেশি করে, এবং সঞ্চিত অর্থ যে টাকাটা বেশি বাড়াতে পারলাম, যে টাকাটাকে ওইখান থেকে নিয়ে এসে ইনকাম বাড়ালাম, সেই সঞ্চিত অর্থটাকে উপযুক্ত পাত্রে বিনিযুক্ত করলাম। নট আমি ভালো একটা আইফোন কিনলাম, নট আমি একটা 4 চাকা করলাম, একটা বিশাল বড় ফ্ল্যাট করলাম। কিছু গরিব মানুষের, কিছু কষ্টতে আছে যেসব মানুষ, যাদের প্রয়োজন অর্থের, আমার জীবন চলে যাওয়ার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি রেখে তাদের জন্য দান করলাম। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যতই ভোগ করে নিন, ভোগে সুখ নেই। আমি আজকে ক্লাসেও বলছি, আপনারা ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন, যতই ভোগ করে নিন, ভোগ কোনো দিন শেষ হবে না। একটা ভোগ করবেন আর একটা চলে আসবে, আর একটা করবেন আর একটা চলে আসবে, জীবনেও শেষ হবে না। ওই জন্য বেস্ট উপায়, প্রাচীন যে উপায় আমাদের, যে একটা সময় পর্যন্ত আমার যতটা সঞ্চিত করা করে নেব, তারপরে উপযুক্ত পাত্রে সেটাকে দান করে দেবো, যার প্রয়োজন তাকে দিয়ে দেবো, নাহলে শান্তি কোনোদিন আসবে না। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি, আজকেই ক্লাসের পর সবাই এক্ষুনি গুগল করে দেখবেন। সেটা হচ্ছে আমাদের ভারতের যে ভারতীয় জীবন বীমা নিগম, LIC, লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাদের যে লোগো দেখবেন, দুটো হাতের মাঝখানে একটা বোধহয় গোল থাকে, আর নিচে লেখা থাকে যোগক্ষেম বহাম্যহম। দেখবেন লেখা থাকে, সংস্কৃতের এই শ্লোকটাই দেয়া থাকে, যোগক্ষেম বহাম, অর্থাৎ যোগক্ষেমকে আমি বহন করে চলবো। যোগক্ষেম কি? এই অলব্ধের লাভ, লব্ধের পরিরক্ষণ, রক্ষিতের বর্ধন এবং বর্ধিতের সঠিক জায়গায় দান। খুব সুন্দর কনসেপ্টটা, ভেবে দেখুন। LIC কি করতে চায়? আপনার যে ধনসম্পদ নিয়ে মানে কি বলবো, খারাপ কিছু না, সেটাকে বর্ধন করছে। কেন? সেটাকে দান করা যায়। ঠিক আছে? তো এইটা সবাই মাথায় রাখবেন। এটা একটা বাস্তবোচিত উদাহরণ দিলাম। এরপরে আমরা পরের অধ্যায়ে যাব, সেটা আপনারা সবাই শুনেছেন। সেটা হচ্ছে যে কি বলবো, মাঝে একটা জিনিস বলে দিই, এই যে দণ্ডনীতি, কৌটিল্য মূলত জোর দিয়েছেন, সেটা এই এই ক্ষেত্রে মাৎসর ন্যায় হয়ে যাবে নইলে। কৌটিল্য জোর দিয়েছেন দণ্ডনীতির ওপরে। জাস্ট একটা পয়েন্ট আপনাদের বলে দিলাম, যে মূল যে লক্ষ্য কৌটিল্য যেটা জোর দিয়েছেন, সেটা হচ্ছে দণ্ডনীতির ওপরে। কেন? নইলে মাৎসর ন্যায় হয়ে যাবে। এই পয়েন্টটা, শব্দটা কেন বললাম? কারণ অনেক সময় কোশ্চেন আসে যে কিসের ওপরে কৌটিল্য জোর দিয়েছেন? দণ্ডনীতির ওপরে জোর নিয়েছেন, কারণ নইলে বিদ্যা চারটে বলেছেন, কিন্তু জোর দিয়েছেন কৌটিল্য দণ্ডনীতির ওপরে, নইলে মাৎসর ন্যায় হয়ে যাবে। ঠিক আছে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা পঞ্চম অধ্যায় আসবো, অর্থাৎ বৃদ্ধ সংযোগ। বৃদ্ধ সংযোগ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো বৃদ্ধ সংযোগ নিয়ে আমরা আলোচনা করব। এইখানে বলা হচ্ছে আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা এই ত্রিবিদ্যায় দণ্ডনীতির ওপর নির্ভরশীল। বলেইছি দণ্ডনীতির উপর জোর দিয়েছেন কৌটিল্য। ঠিক আছে? শাস্ত্রবিহিত যোগক্ষেম দ্বারাই তা সঠিক রাখা যায়। কি সঠিক রাখা যায়? দণ্ডনীতি সঠিক রাখা যায়। যোগক্ষেম কি? অলরেডি আপনাদের বলে দিয়েছি, কি? ওই লব্ধের অলব্ধের লাভ, লাভের পরিরক্ষণ, তার বর্ধন, সৎপাত্রে দান, সেটাই হচ্ছে যোগক্ষেম। এই পাওয়া দণ্ডনীতির দ্বারা, শাস্ত্রবিহিত যোগক্ষেম দ্বারা দণ্ডনীতিকে সঠিক রাখা যায়। এরপরে উনি বলছেন বিনয়। বিনয় কি? বিনয় আসলে দুই প্রকার, কৃতক আর স্বাভাবিক, অর্থাৎ কৃত্রিম আর স্বাভাবিক। শিক্ষা সুপাত্রে দানেই যোগ্য হয়, অপাত্রে নয়। সেই যোগ্যতা বুদ্ধির দ্বারা প্রমাণ করতে হয়। একটা কথা আছে, মনু সংহিতায় মনু বলেছেন
যে ঊষর ভূমিতে, মরুভূমিতে কখনো বীজ বপন করা উচিত নয়। অর্থাৎ যে যেই শিক্ষার যোগ্য তাকে সেই বিদ্যায় দান করা, শিক্ষায় দেওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে যার ব্রেনের যতটা ক্যাপাসিটি তাকে সেটাই দেওয়া উচিত। একজন ম্যাথ বুঝতে পারছে না, বা ম্যাথ, এটা আর্টসের স্টুডেন্টদের আমাদের যেটা প্রবলেম হয়, ম্যাথ টাফ লাগে। তা আমি যদি এখন ম্যাথে অনার্স নিয়ে পড়তাম, তাহলে কি আমি এত দূরে এগোতে পারতাম? বা আপনারা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন করতে পারতেন? পারতেন না। তাহলে আপনার জন্য সেটা অযোগ্য, তাহলে আপনাকে সেটা দান করা উচিত নয়। আপনার জন্য সংস্কৃত যোগ্য, তাই আপনাকে সেটা, সেই শিক্ষাটা নিয়ে এগোনো উচিত, সুপাত্রে দান করা উচিত। এবং আপনার যোগ্যতা কতটা সেটা আপনার বুদ্ধির দ্বারা প্রমাণ হবে, এটা বলছেন কৌটিল্য। খণ্ডন সংস্কারের এরপর বর্ণমালা ও গণনা বিদ্যা শিক্ষা করা উচিত। খণ্ডন মানে হচ্ছে এগুলো, কি বলবো, খণ্ডন নয়, শব্দটা হবে আসলে মুন্ডন। খণ্ডন হয়ে গেছে, হবে ওটা আসলে মুন্ডন, খটা হয়ে গেছে। মুন্ডন সংস্কারের পর বর্ণমালা মানে অক্ষর চেনা এবং গণনা বিদ্যা শিক্ষা করা উচিত। একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ লাইফে বলবেন যে রাজপুত্র যখন জন্মেছে সে কিভাবে শিক্ষা নেবে তার সম্বন্ধে এটা আলোচনা হচ্ছে। প্রথমে বিদ্যা কি বলা হলো, এবার বিদ্যা লাভ করবে কি করে রাজপুত্র, কি এজে কোনটা করা উচিত, কোন রকম কর্মের সংস্কারগুলো পরপর করতে করতে শিক্ষা লাভ করা উচিত সেটা বলছেন। বলছে মুন্ডন সংস্কারের পর বর্ণমালা জ্ঞান এবং গণনা বিদ্যার শিক্ষা করা উচিত। আজকের দিনেও দাঁড়িয়ে দেখবেন যে প্রথম আমরা পড়াশোনা যখন শিখি আমাদের বর্ণমালা শেখায়, আর 1 2 3 4 গোনা শেখায়। দেখবেন সবাইকে, বাচ্চাদের টেস্ট করে মিলিয়ে দেখবেন আজকেও তাই হয়। এরপর উপনয়নের পর সদাচরণশীল বিদ্বান আচার্যর থেকে আন্নিক্ষিকী স্ব স্ব বিষয়ে বিদ্বানের থেকে বার্তা ও দণ্ডনীতির জ্ঞান গ্রহণ করা উচিত। কিভাবে এডুকেশন লাভ করবে সেই যুগে সেটা বর্ণনা দিচ্ছে। বলছে এরপরে উপনয়ন হবে, পইতে হবে, যেহেতু দ্বিজাতির শিক্ষার অধিকার ছিল, আর শিক্ষা শুরু হতো উপনয়নের দ্বারা। উপনয়নটা হচ্ছে এখনকার দিনে কি বলবো, এখনকার দিনে তো উপনয়ন হয় কিন্তু সেই জন্য হয় না, এন্ট্রান্স বলতে পারেন, যে এটা কোয়ালিটি, ওই উপনয়নের দ্বারা তুমি শিক্ষার লাইনে প্রবেশ করলে। এবার প্রাচীনকালে যে বারবার বলছি যে শিক্ষার উদ্দেশ্য তো চাকরি করা ছিল না, ছিল হচ্ছে আধ্যাত্ম জ্ঞান লাভ, নিজের সম্বন্ধে জানা, নিজেকে শেষ পর্যন্ত মোক্ষের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে, বস্তুগত জগৎ থেকে দূরে সরিয়ে রাখা। তো স্বাভাবিক সেটাই শুরু হতো ওই উপনয়নের দ্বারা, যে তুমি এইবার ধর্ম, বেদ ইত্যাদি শাস্ত্র পড়তে পারো যেখানে মোক্ষ সম্বন্ধে আলোচনা আছে। তো উপনয়নের পর প্রথমে একজন ভালো মানে সদ আচরণশীল বিদ্বানের আচার্যর থেকে আন্নিক্ষিকী বিদ্যা লাভ করবে। আন্নিক্ষিকী কি বলে দিয়েছি এর আগে, সাংখ্য, যোগ, অন্যান্য বিদ্যা। তারপরে আরো কি কি, স্ব স্ব বিষয়ে বিদ্বানের থেকে, মানে যে বার্তা সম্বন্ধে জানে তাকে, তার থেকে বার্তা বার্তা সম্বন্ধে জ্ঞান লাভ করবে। যে দণ্ডনীতি সম্বন্ধে জানে তাকে তার থেকে দণ্ডনীতি সম্বন্ধে জ্ঞান গ্রহণ করবে। কৌটিল্যের মতে ১৬০০ বর্ষ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে গুরু সেবা ও বিবাহ করা উচিত। তার মানে আফটার 16 ইয়ার্স, ১৬ বছরের পর তাকে ব্রহ্মচর্য পালন করা শেষ করে গুরুকে সেবা করতে হবে এবং তারপরে বিবাহ করতে হবে। মিনিমাম ১৬ বছর তোমার এডুকেশন নিতেই হবে। ব্রহ্মচর্য বলতে এখানে এডুকেশন, ঠিক আছে। বিবাহের পর রাজা সর্বদা বিদ্যা বৃদ্ধ পুরুষদের সাথে চলাচল করবেন, কারণ বিনয়ের বৃদ্ধি নির্ভর করে তাদের উপরই। এই যে রাজা বিবাহ করবেন, করার পরে কি তার শিক্ষা পুরোপুরি শেষ হয়ে যাবে? না, বিদ্যায় বৃদ্ধ যারা পুরুষ তাদের সাথে সর্বদা চলাচল করবে, এবং তার ফলেই তার বিনয়ের বৃদ্ধি হবে। বিনয় বলতে এখানে জ্ঞান ধরে নিন, তার বৃদ্ধি হবে। আজকের দিনে দাঁড়িয়েও যদি ভারতবর্ষের মন্ত্রী পরিষদ দেখেন, ওই কোনো পার্টি ধরে বলছি না, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যে কোনো পার্টি, এভরিথিং চলে যান, দেখুন যে মিনিমাম একটা এজ আছে, ধরুন ২৮ বছর না হলে কি ৩০ বছর না হলে। আর আমাদের ভারতবর্ষের তো একটা থিমই আছে, মোটামুটি 50+ এজ না হলে, 40-50-এর উপরে এজ না হলে কেউ বড় মন্ত্রী, পূর্ণমন্ত্রী হয় না, দেখবেন যে কোনো চুল পাকা মন্ত্রী সব। তার কারণ হচ্ছে এদের এক্সপিরিয়েন্স বিশাল ম্যাটার করে। রাজনীতি বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে আপনার কত জ্ঞান, এটার থেকেও বেশি ম্যাটার করে আপনি ওই জ্ঞানটাকে কি করে পরিচালনা করতে পারবেন। আর পরিচালনা বাস্তবে করতে গেলেই আপনার দরকার লাগে অভিজ্ঞতা। যে আমি কাল থেকে বললাম আমাদের দেশে ওয়ান চাইল্ড পলিসি নেব,
তা এই ওয়ান চাইল্ড পলিসিটা যদি নিই তাহলে তার কি কি ব্যাকডোর আসতে পারে, প্রবলেম কি কি আসতে পারে, ব্যাকড্রপ আসতে পারে, সেটা আগে অভিজ্ঞতা থেকে বয়স্ক যারা, বৃদ্ধ যারা, তারা বুঝতে পারেন। তাই দেখুন চায়না নিলেও আমাদের দেশ নেয়নি। আর নিশ্চয়ই আপনারা এতদিন শুনেছেন, না শুনলে আজকে শুনেনি, সেটা হচ্ছে চায়না প্রথমে ওয়ান চাইল্ড পলিসি নিয়েছিল, সেটা ফেল করেছে, জনসংখ্যা খুব কমতে শুরু করেছে। তারপরে তারা টু চাইল্ড পলিসি নিয়ে সেটা ফেল করে। তারপরে তারা থ্রি চাইল্ড পলিসি নিয়েছে এখন, যে মিনিমাম একজন মানুষকে তিনটে চাইল্ড নিতেই হবে, নাহলে মানে নিতে হবে না, জোর না, তিনটে চাইল্ড নিলেও গভর্নমেন্ট তাদের পড়াশোনা বা এভরিথিংয়ের দায়িত্ব নেবে। চায়না জানেন অন্যরকম শাসন চলে, সমাজতান্ত্রিক শাসন। তো তাহলে আমরা যদি ওইটা দেখে ইন্সপায়ার হয়ে আমাদের মতো দেশে ওয়ান চাইল্ড পলিসি নিই, তাহলে কি কি প্রবলেম জনসংখ্যা চায়নার আসতে পারে সেটা নিশ্চয়ই এতদিনে তারা টেস্ট করেছেন, তাই আজকে নেননি। কারণ সবাই আমরা বলি আমাদের দেশে বিশাল জনসংখ্যা, তাই এত প্রবলেম, চাকরি পাচ্ছি না। জনসংখ্যাটা প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে নিয়ন্ত্রণ করাটা, সেই জনসংখ্যাকে উপযোগী করতে পারছি না। ঠিক আছে, এইগুলো বৃদ্ধদের সঙ্গে থাকলে তবেই বৃদ্ধি হবে। ইয়ং একজন, সে উদ্যমী হতে পারে, কিন্তু হট করে একটা ডিসিশন নিয়ে নিল যেটার ফল খুব খারাপ হয়ে যেতে পারে আমাদের দেশের জন্য, হ্যাঁ, সেটা করে ফেলবেন। কিন্তু বয়স্ক কেউ থাকলে তার অভিজ্ঞতা তাকে আটকাবে সেই কাজ করা থেকে। এরপরে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা যাব। আমরা কিছু কিছু অধ্যায় একটু একটু স্কিপ করব বলছি না, চতুর্থ অধ্যায়টা আমি বলতে গেলে স্কিপ করছি, তাও কিছুটা পড়িয়েছি। পঞ্চম অধ্যায় বললাম, এবার ষষ্ঠ অধ্যায় যাচ্ছি। কি বলা হচ্ছে, এটা হচ্ছে প্রকরণ হিসেবে, এটা ইন্দ্রিয় জয় নামক তৃতীয় প্রকরণ। ইন্দ্রিয় জয় নামক তৃতীয় প্রকরণ, অধ্যায় হিসেবে তার নাম অরিসর বর্গ ত্যাগ। এরকম প্রত্যেকটা প্রকরণের নাম আছে, প্রত্যেকটা অধ্যায়ের নাম আছে আলাদা। আর এই প্রথম মানে প্রথম অধ্যায়ের প্রথম প্রকরণে এই বৃদ্ধ সংযোগ যেটা বলছিলাম, বৃদ্ধ সংযোগ না, রাজবৃত্ত, যেটা প্রথম একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি বললাম না, ইচ্ছা করে পড়ালাম না আপনাদের, সূচিপত্র আছে বললাম, সেখানে এই লিস্টটায় দেওয়া আছে যে কোন প্রকরণের কি নাম, কোন অধ্যায়ের কি নাম। তো 150টা প্রকরণ আর 100 মানে 150টা অধ্যায় আর 180টা প্রকরণের নাম অত জেনে আপনি মনে রাখতেও পারবেন না। আর আমি যদি আজকে পড়ানো শুরু করি, কালকে পড়ানো শেষ হবে না প্রত্যেকটা। তো ওই জন্য ওটাকে আমরা বাদ দিয়েছি। আর ওখান থেকে কোয়েশ্চেন খুব মিনিমাম আসে, সাধারণত আসে না, আর আসলে অধিকরণের নামগুলোই আসে, তন্ত্র কি, আবাব কি, এগুলো আসে। তো স্বাভাবিকভাবে ওই জন্য ওটাকে আমরা বাদ দিয়েছি। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় হয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রিয় জয়। ইন্দ্রিয় মানে কারা? আমরা জানি আমাদের 6টা ইন্দ্রিয় আছে, তাই তো? স্বরবর্গ কেন বলা হচ্ছে? 6টা ইন্দ্রিয় কি কি আমরা সবাই জানি, যে কি বলবো, আমাদের কি যেন, কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য, এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মান, মদ, হর্ষ। কৌটিল্য মতে এই 6টা ইন্দ্রিয়, এই 6টা ইন্দ্রিয়কে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না। এটা এর উদাহরণ একটা সহজে দিই, আমি খুব মজার একটা উদাহরণ দিই। ধরুন কারুর লোভ আছে, কিসে লোভ আছে? লোভ যে কোনো বিষয় হতে পারে। ধরুন কারুর খাওয়াতে প্রচন্ড লোভ, ওই যে খেতে ভালোবাসে, তো প্রচন্ড মিষ্টি, আমার এক বন্ধু আছে প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে, প্রচন্ড মানে প্রচন্ড, 10টা রসগোল্লা কোনো ব্যাপার না, দোকানে গেলে কোনো মিষ্টি দেখলে মিনিমাম 10টা খাবি, সে যত দামি হোক, 15 টাকা 20 টাকা পিস হলেও তার কিচ্ছু যায় আসে না। তো আমরা ওকে সবাই বারণ করি যে এখন এত মিষ্টি খাস না, একটা বয়সে গিয়ে তো সুগার হয়ে যাবে। ও তো শুনবে না কথা। তো ওর কি হয়েছে, ওর লোভ ইন্দ্রিয় জয়, ইন্দ্রিয়টাকেও জয় করতে পারেনি, দেখলেই মনে হয় খায়, ঠিক আছে? এর ফলটাও আজকে পাবে না, কিন্তু ওর যখন 50-এর উপরে এজ হবে, তখন বা 40-এর উপরে হয়তো এজ হবে, তখনই কিন্তু সুগার ধরবে। তো আমাদেরও প্রত্যেকের এরকম কোনো না কোনো ইন্দ্রিয়র দ্বারা আমরা বশীভূত হয়ে যাই, হয়ে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। সেই ইন্দ্রিয়গুলোকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে, জয় করতে হবে। এরা 6টা ওরি, অর্থাৎ শত্রু, ঠিক আছে? আপনি দেখবেন প্রচুর শ্যামা সঙ্গীত আছে এই ইন্দ্রিয় জয়ের ওপরে, হ্যাঁ। একটা লাইন আমার মনে পড়ছে, কি জানি শুনেছেন কিনা অনেকে ক্লাসে, যারা শ্যামা সঙ্গীত শোনে নিশ্চয়ই জানবেন। সেটা হচ্ছে, গানটা এরম ছিল, আমার ইচ্ছে করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি। গানটা যদি কেউ না শুনে থাকেন, ইউটিউবে সার্চ করে শুনবেন, বা স্পটিফাইতেও আছে, আমি গানটা খুব শুনি। তো আমার ইচ্ছে করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি, এটা একটা শ্যামা সঙ্গীত।
ওই ছটা কারা, ওই ছটা হচ্ছে অরিসর বর্গ। গরল খাইয়ে মানে বিষ খাইয়ে তাদের যেন ত্যাগ করিয়ে দিই। হ্যাঁ, তো এই কথাটাই বলছেন। এটা দার্শনিকভাবে বলেছেন রামপ্রসাদ সেন, এটা অন্যভাবে বলছেন কৌটিল্য, সেই ইন্দ্রিয় দমনের কথাই চলছে। তো এই ইন্দ্রিয়কে যারা জয় করতে পারেনি, তার ফলে যারা বিনাশপ্রাপ্ত হয়েছেন, তাদের একটা লিস্ট পড়ুন। কামের দ্বারা কারা নষ্ট হয়ে গেছেন, অর্থাৎ রাজ্য দখল করতে বা রাজ্য মেনটেন করতে পারেনি, ভোজরাজ দাণ্ডক্য ও বিদেহের অধিপতি করাল। ক্রোধের দ্বারা নষ্ট হয়েছেন জলমজয় ও তালজঙ্ঘ। লোভের ফলে নষ্ট হচ্ছেন ইলানন্দন ঐল পুরুরবা ও সৌবীর রাজ অজবিন্দু। মানের দ্বারা নষ্ট হয়েছেন রাবণ আর দুর্যোধন, নিশ্চয়ই সবাই জানেন, এটা আর বললাম না। মদের ফলে নষ্ট হয়েছেন ডম্বোদ্ভব এবং হৈহেয় দেশের অর্জুন, আমাদের পরিচিত অর্জুন না, এটা আলাদা অর্জুন। হর্ষের দ্বারা নষ্ট হয়েছেন বাতাপি ও বৃষ্ণি সংঘ। এই ছটা ইন্দ্রিয়ের দ্বারা নষ্ট হওয়া 12 জনের নাম ডিটো মুখস্থ রাখবেন। প্রতিবার পরীক্ষায় নেট এবং অন্যান্য পিএসসি প্রভৃতি পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন আসেই আসে। একটা না একটা লেগে যাবেই। মানে 2 বছর অন্তর অন্তর এখান থেকে বা 1 বছর অন্তর অন্তর কোয়েশ্চেন রিপিট হয়, প্রতি বছর না হলেও হয়। তো রিস্ক নেওয়া যাবে না, এটা মুখস্থ রাখতেই হবে, এই ইন্দ্রিয় জয়ের লিস্টটা। এইবার ইন্দ্রিয়ের দ্বারা যারা নষ্ট হয়েছেন সেটা তো জানলাম, কিন্তু আমাদের এই কি বলবো, মনু কিন্তু ইন্দ্রিয় জয় করার ফলে রাজ্য লাভ করেছিলেন, এটাও মাথায় রাখতে হবে। মনু কিন্তু ইন্দ্রিয় জয় করার ফলে নিজের রাজ্য লাভ করতে পেরেছিলেন, এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আরো কয়েকজনের নাম আমি বলে দিই, শুধু মনু না। সেটা হচ্ছে আহ, এই জিতেন্দ্রিয় হয়ে অরিসরবর্গকে ত্যাগ করে জামদগ্ন অর্থাৎ পরশুরাম, অম্বরীশ এবং নাভাগ, এই তিনজন। জামদগ্ন অর্থাৎ পরশুরাম, অম্বরীশ এবং নাভাগ, খাতায় লিখে রাখতে পারেন তিনটে নাম। জামদগ্ন পরশুরাম, জামদগ্ন মানে ব্র্যাকেটে পরশুরাম, কমা অম্বরীশ ও নাভাগ, নয়াকার ভয়াকার গ, এই তিনজন চিরকাল পৃথিবী ভোগ করতে পেরেছিলেন। কেন? ইন্দ্রিয় জয়ের জন্য। ঠিক আছে, এটা ইচ্ছা করে আমি নোটে দিইনি, এটা লিখবেন খাতায়। আপনারা ক্লাসটাও তো যাতে মন দিয়ে শোনেন, অনেকেই ক্লাসও শুনলেন না, রেকর্ডিং শুনলেন না, শুধু পিপিটি দেখে গেলেন, তাহলে স্যার পিপিটিতে কি বললো আর ক্লাসে এক্সট্রা কি পাওয়া যায় সেটার জন্য এগুলো করা। ঠিক আছে, যাতে ক্লাসটা আপনারা মন দিয়ে শোনেন। তো কি কি, জামদগ্ন, অম্বরীশ, নাভাগ, এই তিনজন পৃথিবীকে ভোগ করতে পেরেছিলেন অরিসর বর্গকে জয় করার জন্য। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে অষ্টম অধ্যায়, যেখানে অমাত্য উৎপত্তি নিয়ে আলোচনা হয়েছে। অমাত্য শব্দের সাধারণ অর্থ হচ্ছে সচিব এবং উৎপত্তি শব্দের অর্থ হলো নিয়োগ। অর্থাৎ অমাত্য নিয়োগের ক্ষেত্রে কৌটিল্য তার পূর্বসূরীদের মত উল্লেখ করে সেই মত খণ্ডনপূর্বক নিজ মত প্রতিষ্ঠা করেন। এই অমাত্য সচিব কিভাবে নিয়োগ হবে সেই নিয়ে বিভিন্ন পূর্ববর্তী যে অর্থশাস্ত্রকার তাদের মত আছে, অর্থশাস্ত্রকার না, বিভিন্ন শাস্ত্রকারদের। যেমন ভরদ্বাজ অর্থাৎ যিনি দ্রোণাচার্য, তার মত আছে, বিশালাক্ষের মত আছে, পরাশরের মত আছে, পিসুন অর্থাৎ নারদের মত আছে, কৌনপদন্ত অর্থাৎ ভীষ্মের মত আছে, উদ্ধব অর্থাৎ বাতব ব্যাধির মত আছে, এবং ইন্দ্রের নাম আমরা আগেই বলেছি বাহুদন্তী পুত্র, তারও মত আছে। তো প্রথমে আমাত্য উৎপত্তি নিয়ে ভারদ্বাজের মত কি? ভারদ্বাজকে আমরা নিশ্চয় দেখে নিয়েছি, দ্রোণাচার্য, গুরু দ্রোণ, তিনি কি বলছেন? সহ অধ্যায়ন আমাত্তান কুর্বিত। ব্যাপারটা কি? সবার মতগুলো বললে লাস্টে কৌটিল্য নিজের মত বললেন। প্রথমে ভারদ্বাজের মত নিয়েছেন, তার মত হচ্ছে রাজা নিজ সহপাঠীদের মধ্যে থেকে কাকে অমাত্য হিসাবে নিয়োগ করবেন। কাকে? সহপাঠীদের, মানে ক্লাসমেটদের মধ্যে থেকে। এটা ভারদ্বাজের মত। বিশালাক্ষের মত কি? যে হাস্য গুহ্য স্বধর্মা নাস্তান অমাত্যান কুর্বিত, অর্থাৎ যারা রাজার সাথে গোপন বিষয়ে সমান ধর্মবিশিষ্ট তাদেরই অমাত্য পদে নিয়োগ করবেন। এটা বিশালাক্ষের মত। পরাশর কি বলছেন? বলছেন যারা, আমি সংস্কৃতটা আর বলছি না, যারা প্রাণের আশঙ্কা উপেক্ষা করেও রাজার উপকার সাধনে রত থাকবেন তাদেরকে অমাত্য পদে নিয়োগ করবেন রাজা। পিসুন নারদ কি বলছেন? বলছেন রাজা তাদের অমাত্য পদে নিয়োগ করবেন
যাদের কর্ম দ্বারা অতিরিক্ত অর্থ আগম সূচিত হয়, মানে যাদের দ্বারা প্রচুর টাকা লাভ করা যায়, এখানে টাকা না, এখানে ওই ভূমি লাভ করা যায় আর কি। কৌন পদন্ত ভীষ্ম কি বলছেন? বলছেন পিতৃ পিতামহাদি ক্রমে আগত ব্যক্তিদের মধ্যে থেকে অমাত্য নির্বাচন করবেন রাজা। ভীষ্ম, দেখুন ভীষ্ম হচ্ছে পিতামহ, তাই তিনি ওই যেন পরম্পরাটাকে টেনে আনতে চাইছেন যে পিতৃ পিতামহ ক্রমে আগত ব্যক্তিদেরই, মানে এর আগে মানে পরিবার কেন্দ্রিক, এর আগের ফ্যামিলির যা ছিল তার ছেলেই হবে অমাত্য, এরকম বলছেন। আর একটা মজার জিনিস দেখুন, দ্রোণাচার্য কি বলছেন, ভরদ্বাজ হচ্ছে দ্রোণাচার্য, দ্রোণাচার্য কি পড়িয়েছিল তাই তো, স্টুডেন্টদের ছিল, সহপাঠীরা সব একসাথে তার কাছে থাকতো, তার মতটার সঙ্গে দেখুন ওই জন্য সহপাঠীর মিল, সহপাঠীদের মধ্যে থেকে আমাত্ম নিয়োগের কথা বলছেন। আচ্ছা, আবার নারদ সব সময় বোঝে যে কোনটা মূল লক্ষ্য কি জীবনের, শেষ পর্যন্ত তো অর্থ লাভ করা লক্ষ্য, তাই নারদ ওইটাতেই জোর দিচ্ছেন যে যেখান থেকে অর্থ আগম সূচিত হয় তাদের নেবেন। ঠিক আছে, কেন আমি এগুলো আপনাদের বলছি, যাতে মুখস্থ করতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। ওই নামগুলো শুনলে তারা কে বুঝে যাবেন, আর তার ক্যারেক্টারের সঙ্গে দেখবেন তাদের মতগুলোর মিল আছে, ওই জন্য ভীষ্ম পিতামহ, তাই পিতৃ পিতামহাদি ক্রমে আগত ব্যক্তিদের তিনি অমাত্য নির্বাচন করতে বলছেন। বাতব্যাধি উদ্ধব, উদ্ধব কি বলছেন, উদ্ধব হচ্ছে নীতি সম্বন্ধে জ্ঞান রাখেন, তাই উদ্ধব বলছেন নীতিবিদ নতুন ব্যক্তিদের অমাত্য পদে নিয়োগ করা উচিত। তাহলে উদ্ধব দুটো নতুন জিনিস দিলে, উদ্ধব নিজে নীতিবিদ, তাই নীতিবিদ তাদের অমাত্য পদে নিয়োগ করতে বলছেন, কিন্তু নতুনদের। কৌন পদন্ত বলেছেন পিতৃপিতামহাদি কবে, অর্থাৎ ভীষ্ম বলেছিলেন, কিন্তু বাতব্যাধি অর্থাৎ উদ্ধব বলছেন নতুন ব্যক্তিদের। বাহুদন্তী পুত্র ইন্দ্র কি বলছেন, সৎ বংশজাত, প্রজ্ঞাবান, পবিত্র, পরাক্রমশালী এবং রাজার প্রতি অনুরক্ত ব্যক্তিদের অমাত্য পদে নিয়োগ করবেন গুণ প্রাধান্যের কারণে, অর্থাৎ এই গুণ যাদের মধ্যে আছে ইন্দ্র তাদেরকে নিয়োগ করতে বলছেন। কৌটিল্য কি বলছেন, নিজের মত কি উনি, কারা হবে সচিব, তিনি বলছেন বিভাজ্য অমাত্য বিভবং দেশ কালৌ চ কর্মচ অমাত্যা সর্ব এবৈত কার্যা সুনর্তু মন্ত্রিণ, অর্থাৎ অমাত্য গুণসমূহ বিচার করে এবং উচিত দেশ কাল কর্মের স্বরূপ বিচার করে রাজা সহাধ্যায়ী প্রভৃতি সকল ব্যক্তিদের অমাত্য বা কর্ম সচিবের পদে নিয়োগ করবেন, কিন্তু মন্ত্রী বা ধী সচিবের পদে নয়। অর্থাৎ তিনি সব কটাকে অ্যাসামিলেশন করলেন, সব মতকে একত্রিত করলেন। তিনি বলছেন যে এই দেশ কাল এবং কর্মের অনুযায়ী বিচার করে সহাধ্যায়ীদের থেকে নিতে পারি, পিতৃ পিতামহ থেকে নিতে পারি, গুণ দিয়ে নিতে পারি, নীতিবিদদের নিতে পারি, অর্থাগম, সবার রকমের পয়েন্টগুলো থেকে নেব, কিন্তু উচিত দেশ কাল এবং আমাত্বের গুণ বিচার করে তাদেরকে নেব, কিন্তু তাদের কি পদে নেব, তাদের কাউকে মন্ত্রী বা ধী সচিবের পদে নেব না, তাদের কর্ম সচিবের পদে নিয়োগ করব, মন্ত্রী করব না। এটা কৌটিল্যের মত। পরের জন পূর্বের জনের মত খণ্ডন করে নিজ মত প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কৌটিল্য উক্ত সকল মত বিচারপূর্বক নিজ মত প্রতিষ্ঠা করেছেন। এটা কৌটিল্যের স্পেশালিটি। এবার হচ্ছে পঞ্চম প্রকরণ আর নবম অধ্যায়, যেটা মন্ত্রী ও পুরোহিতের নিযুক্তি। তা কিরম প্রধানমন্ত্রী বা মন্ত্রী রাখবেন, পুরোহিতের কি কোয়ালিটি থাকবে সেটা বলছেন। প্রধান যাকে মন্ত্রী করবেন তার কি কি গুণ থাকতে হবে, একটা বড় লিস্ট দিয়েছেন দেখুন। স্বদেশ উৎপন্ন, কুলীন, অবগুণ শূন্য, নিপুণ শিল্প রুচি সম্পন্ন, অর্থশাস্ত্রবিদ, বুদ্ধিমান, স্মরণ শক্তি সম্পন্ন, চতুর, বাক্পটু, প্রত্যুৎপন্নমতি, প্রতিবাদী, প্রতিকারী, উৎসাহী, প্রভাবশীল, সহিষ্ণু, পবিত্র, মিত্রযোগ্য, দৃঢ়, স্বামীভক্ত, সুশীল, ধৈর্যবান ও নিরভিমানী, স্থির প্রকৃতি, প্রিয়দর্শী, দেশবৃত্তি রহিত পুরুষ, মধ্যম ও নিকৃষ্ট মন্ত্রী হবার যোগ্য। এই সব গুণ যাদের আছে তারা মধ্যম বা নিকৃষ্ট মন্ত্রী হবার যোগ্য। এই সব কোয়ালিটি সবকটা আপনাদের মুখস্থ করতে হবে, টাফ মনে হচ্ছে, করতেই হবে, কারণ এখন যেরকম ধরনের নেটের ক্ষেত্রে বলছি, বিশেষ করে কিরকম কোশ্চেন আসছে, এই প্রধান মন্ত্রীর কি কি গুণ থাকা উচিত বলে চারটে গুণ দিয়ে দিচ্ছে বা পাঁচটা গুণ দিয়ে দিচ্ছে, তার মধ্যে তিনটে গুণ ভুলভাল আর দুটো গুণ এই লিস্টের মধ্যে আছে ঠিকঠাক। সবকটা গুণ যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি গুলিয়ে ফেলবেন, এরমই কোশ্চেন হচ্ছে, এতটাই টাফ হচ্ছে। ঠিক আছে, পুরোহিত কেমন হবে,
উচ্চ কুলোৎপন্ন শীল বেদ ও বেদাঙ্গ জ্ঞাতা, জ্যোতিষশাস্ত্র শকুন শাস্ত্র দণ্ডনীতি জ্ঞাতা, অথর্ব বেদের মন্ত্র দ্বারা দৈবী বা মানসী বিপত্তির প্রতিকারক ব্যক্তি পুরোহিত হবার যোগ্য। তার আবার এই কোয়ালিটি থাকতে হবে। এটা নবম অধ্যায় শেষ হলো। মূলত এই যে তারা কিরম ভাবে নিযুক্ত হবে এই নিয়ে নবম অধ্যায় আলোচনা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দশম অধ্যায়, মন্ত্রীদের ধর্ম উপাধা অর্থ উপাধা দ্বারা পরীক্ষা করতে হবে, কিন্তু কৌটিল্যের মতে এই পরীক্ষাতে রাজা ও রানীকে নিযুক্ত করা যাবে না। অনেকটাই আছে, আজকে শেষ করতে পারবো না। কটা বাজে দেখি, 9:30 বেজে গিয়েছে, 9:43। ঠিক আছে, আমি আজকে এইখানেই শেষ করব। কোথায় গেল? হুম, আচ্ছা, এখানে আমি 3টে শব্দ বলেছি, ধর্মপধা অর্থপথা, আরো উপধা আছে ভয় উপধা। ঠিক আছে, ধর্মপধা অর্থ উপধা ভয় উপধা কাম উপধা, এই 4 রকমের উপধার দ্বারা মন্ত্রীদের টেস্ট করবেন। আর কৌটিল্যের মতে এই টেস্টের মধ্যে রাজা রানী নিযুক্ত হবে না। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আজকে এই এই একাদশ অধ্যায় পর্যন্ত বলে, মানে এই পরের অধ্যায় পর্যন্ত বলে আমি শেষ করব। এইখান থেকে পরের দিন শুরু করবে, কারণ একদিনে এটা পুরোটা শেষ করা যাবে না। ঠিক আছে, ধর্ম উপধা কি, অর্থ উপধা কি, ভয় উপধা কি, কাম উপধা কি একটু বলি। ধর্ম উপধা মানে হচ্ছে কোনো কি বলবো, ভালো কাউকে এমন ভাবে তাকে উপধা বা সোজা কথায় কোনো একটা পুরোহিতকে তাকে এমন একটা কিছু যজ্ঞ করতে বলবে যে যজ্ঞটা করা বারণ। পুরোহিতকে জোর করে বাধ্য করাবে সেই যজ্ঞটা করতে। পুরোহিত তাতে অস্বীকার করে যদি রেগে যায়, এবং রেগে গিয়ে গুড়ো পুরুষদের, সত্রী নামক একটা গুড়ো পুরুষ আছে, গুড়ো পুরুষ মানে চর, সেই গুড়ো পুরুষের সাহায্য নিয়ে ওই রেগে যাওয়া পুরোহিত যখন অন্য মন্ত্রীদের, বিশেষ করে মন্ত্রীদেরকে উপজাপ করবেন, অর্থাৎ তাদের মধ্যে এখনকার দিনে সোজা কথায় দল ভাঙানো, নিজের দলের মধ্যে মানে রাজার মন্ত্রীদের ভাঙানোর চেষ্টা করবে যে এই রাজা অধার্মিক। হ্যাঁ, আমাদের উচিত এই রাজাকে সরিয়ে দিয়ে কোনো একজন ধার্মিক রাজাকে সেই স্থানে স্থাপন করা। আপনারা মন্ত্রীরা কি বলছেন? আপনারা কি হেল্প করবেন আমাকে? এইটা বলার পর যদি কোনো মন্ত্রী সেটাতে রাজি না হন, তাহলে সে এই ধর্ম উপধা পরীক্ষায় পাশ করবে, তাহলে সে মন্ত্রী হওয়ার উপযুক্ত হবে। অমাত্য থেকে মন্ত্রী পদে তখন তিনি যেতে পারবেন, কারণ তিনি ধর্ম উপধার দ্বারা টেস্ট করে পাশ করে গেছেন। এবং ধর্ম উপাধায় পাশ করা ব্যক্তি কি কন্ট্রোল করতে পারবে? ধর্ম উপাধায় পাশ করা ব্যক্তির ক্ষেত্রে ধর্মস্থিয় বলে যে 3টি অধ্যায় আছে, সেইখানে তিনি যাবেন, সেই সেই পর্যায়ের অধ্যক্ষ হবেন, প্রধান হবেন। ঠিক আছে, এই টেস্টে পাশ করে এরপরে হবে সেকেন্ড পরীক্ষা হবে, সেটা হচ্ছে অর্থ উপধা। অর্থ উপধা কি? অর্থ উপধার টেস্টটা হচ্ছে এইরকম উপধা, সেনাপতিকে এমন কাউকে সম্মান প্রদর্শন করতে বলবে যেটা সেনাপতির ক্ষেত্রে অসম্মানজনক। সেনাপতি রেগে যাবে, রেগে গিয়ে অন্যান্যদের একত্রিত করে বলবেন যে এই অর্থ তোমাদের লোভনীয় অর্থ দিচ্ছি, তার বদলে তুমি রাজার বিরুদ্ধে একত্রিত হয়। মন্ত্রীদের গিয়ে, অমাত্যদের গিয়ে বলবেন, এই রেগে যাওয়া সেনাপতি, যেমন আগে পুরোহিত বলেছিল, এবার মন্ত্রী বলবেন যে আমি তোমাদের এত অর্থ দিচ্ছি, তুমি রাজার বিরুদ্ধে কাজ করো, আমার সঙ্গে আছো কি? রাজা খুব বাজে, তোমাকে এত অর্থের লোভ দিয়েছি। আগেরটা বলেছি রাজা অধার্মিক, এবার অর্থের লোভ দিচ্ছে যে তুমি এই অর্থের বিনিময়ে মন্ত্রী আমার সাথে আছো কি রাজাকে সরিয়ে দেওয়ার জন্য। যারা যারা হ্যাঁ বলবে তারা তো ফেল করলো, যারা যারা না বললো, নিজের জায়গায় ঠিক থাকলো, তারা অর্থ উপধায় পাশ করলো। তারা তখন সেই জায়গার যে উপযুক্ত জায়গায় মন্ত্রী হয়ে যাবেন। এরপরে হচ্ছে কামোপধা। কামোপধা মানে হচ্ছে আহ, এইখানটায় কৌটিল্য বিরোধিতা করেছেন। সেটা হচ্ছে কি বলবো, এই যে ঘটনাগুলো হচ্ছেন, শুরুতে সবাই মাথায় রাখবেন যে রাজা গিয়ে করতে বলছেন, নির্দেশ দিচ্ছেন। প্রথমবার পুরোহিতকে রাজা বলেছিলেন ওরকম যজ্ঞ করতে, বাজে যজ্ঞ বা উপযুক্ত যজ্ঞ নয়। বা এবারেও রাজা সেনাপতিকে নির্দেশ দিয়েছেন অর্থোপধায় যে তুমি গিয়ে অন্য কাউকে সম্মান প্রদর্শন করো। এখানে আবার রাজার দ্বারা হবে না, রাজা তো আর বলবে না। এখানে মহামাত্রকে
কোনো একজন মহিষী বা কোনো ভিক্ষুণী অন্তঃপুরে যিনি আছেন তিনি বলবেন রাজমহিষী আপনাকে কামনা করেন, এবং শুধু কামনা করেন না, আপনার সঙ্গে মিলে অর্থের লোভ দিয়ে, মানে অর্থের লোভও থাকবে, আপনি আর রাজমহিষী মিলে, এগুলো সব মন্ত্রীদের টেস্ট করার জন্য, মন্ত্রী না অমাত্যদের টেস্ট হচ্ছে। তো আপনি আপনি অমাত্য এবং রাজমহিষী মিলে এই রাজাকে সরিয়ে রাজ্য পরিচালনা করুন এবং মন্ত্রীর সঙ্গে আহ, সমাগম করুন, থাকুন মন্ত্রীর কি বলে, রাজমহিষীর সঙ্গে থাকুন, এইরকম অফার দেবেন। অর্থাৎ কামে লুপ্ত করানোর চেষ্টা করবে। যখন মন্ত্রীরা এই লুপ্তটা, যারা যারা এটাতে মানে পাস করে যাবে, ফেল করবে না, তারা নিজেদের ঠিক রাখতে পারবে, তারা সব কামোপধায় পাশ করবে এবং তারা সেই অনুযায়ী, সূচি অনুযায়ী তাদের মন্ত্রীপদ লাভ করবে। লাস্ট টেস্ট হচ্ছে ভয় উপধা। ভয় উপধাতে কি বলবে, রাজাকে বাজে রাজা বলে কোনো একজন পালকি বাহক বা নৌকা বাহক এরকম কেউ সব মন্ত্রীদের অমাত্যদের একটা মাঠে বা এক নির্জন স্থানে নিয়ে এসে বলবেন যে সব মন্ত্রীকে আমি একত্রিত করেছি, এই রাজা আমার উপরে অত্যাচার করেছেন, এর বদলা নাও, তোমরা সবাই ভয় দেখাও যে আমরা ইউনিট একসাথে রাজার বিরুদ্ধে, এই রাজাকে সরিয়ে দাও। এইটাতেও যে মন্ত্রীরা পাশ করবেন তারা ভয় উপধায় জয়ী হবে, তারা উপযুক্ত মন্ত্রী হবেন। এই হয়ে গেল 4 রকমের টেস্ট, তবেই এরা মন্ত্রী পদে যেতে পারবেন। এরকম টেস্ট ছিল প্রত্যেক, এবং যে 4টে টেস্টে পাস করবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। একজনও হতে পারেন, একাধিক জনও হতে পারেন। এইখানে কৌটিল্য বলছেন যে যাই করে নাও, কোনো টেস্টেই রাজাকে আর রাজমহিষীকে ইনক্লুড করা যাবে না। তুমি যা টেস্ট করবে করো, কিন্তু রাজা আর রাজমহিষীকে বাদ দিয়ে। কৌটিল্য সবটা মেনেছেন, পুরো প্রসেসটাকে মেনেছেন, কিন্তু প্রসেস থেকে রাজাকে আর রাজমহিষীকে সরিয়ে দিতে বলছেন। কারণ কেউ যদি এই করতে গিয়ে চটে যায় সত্যিকারে রাজার ওপরে, যেহেতু রাজার ডিরেক্টলি ইনক্লুড আছে বা রাজমহিষী ডিরেক্টলি ইনক্লুড আছে এগুলোতে, তাই সে সত্যি ক্ষতি করে দিতে পারে। তাই কৌটিল্য বলেছেন এদের কাউকে ডিরেক্ট ইনক্লুড করা যাবে না। ঠিক আছে, এরপরে ত্রয়োদশ অধ্যায় নিয়ে একটু বলা হচ্ছে। একাদশ অধ্যায়তে গুরু পুরুষ নিয়ে আলোচনা আছে, গুরু পুরুষ নিয়ে আলোচনা পরের দিন করব। এই একাদশ অধ্যায়টা আমি ইচ্ছা করে একটু স্কিপ করে ত্রয়োদশ অধ্যায়টা বলে দিচ্ছি ছোট বলে। ত্রয়োদশ অধ্যায়তে যারা শত্রু, যাদের মধ্যে শত্রুর মধ্যে ভেদযোগ্য, তাদের সাম দাম ভেদদণ্ড দ্বারা কিভাবে বশীভূত করবেন, আর যারা অভেদযোগ্য, যাদেরকে ভেদ করা যাবে না, তাদেরকে সম্মান প্রদর্শন পূর্বক কিভাবে রক্ষা করবেন, সেই নিয়ে আলোচনা আছে। এইখানে আমি আজকের ক্লাসটা এইখানটা শেষ করছি। অনেকটা টাইম অলরেডি হয়ে গিয়েছে। কারোর যদি কোনো ডাউট থাকে একটু বলতে পারবেন আমাকে, আমি এখানটা শেষ করছি। কারো কি কোনো ডাউট হ্যালো আছে? হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ একটা। বলুন। স্যার বলছি হুম যে স্বরবর্গ যেখানে বললেন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, হুম ওখানে মদ আর মাৎসর্য ওই দুটোর অর্থটা একটু হুম। বলুন যে ওখানে কি বোঝাতে। ও, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য যেগুলো রয়েছে, তাই তো? এই সরব, আচ্ছা, এর মধ্যে কি মদ কি আর জানতে মাৎসর্য চাইছেন? মদ আর মাৎসর্য। মদ ও মাৎসর্য। মদ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মদ শব্দটার অর্থ কৌটিল্য এখানে বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে গর্ব। ঠিক আছে, মদ শব্দটার অর্থ হচ্ছে গর্ব। আর মজার কথা হচ্ছে মাৎসর্য এখানে কৌটিল্যের লিস্টে নেই। কৌটিল্যের লিস্টে আমি রিপিট করছি: কাম, ক্রোধ, লোভ, মান, মদ, হর্ষ। ঠিক আছে, হর্ষ আছে মাৎসর্য বদলে। তো মদ মানে হচ্ছে গর্ব, কাম ক্রোধ লোভ সবাই জানেন আর বললাম না। মান মানে হচ্ছে নিজ বুদ্ধির ওপরে যে অভিমান, নিজে আমার বুদ্ধি প্রচুর, এই বুদ্ধির উপরে অভিমানটা হচ্ছে মান। আর হর্ষ মানে হচ্ছে ইষ্ট প্রাপ্তিতে সুখের অনুভব। আমি যেটা পেতে চাইছি সেটা পেয়ে গেলে আমার এমন সুখ হয়ে যাবে, আমি আর অন্য ডিউটি পালন করব না। ধরুন আপনার কি বলবো, আপনার টার্গেট চাকরি পাওয়া, আপনি চাকরি পেয়ে গেলেন, আর বাড়িতে বাজার করলেন না, বাবা মাকে হেল্প করলেন না, সংসার করলেন না, বাড়ির কোনো ডিউটি পালন করলেন না, শুধু অফিস যাচ্ছেন, আসছেন, মাইনে নিচ্ছেন। তার মানে আপনি কি হলেন? ইষ্ট প্রাপ্তিতে অতীব সুখ অনুভব হয়ে গেছে আপনার, হর্ষের মধ্যে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন যিনি কোশ্চেন করছিলেন? হ্যাঁ স্যার। আর স্যার বলছিলাম যে নেটের ক্ষেত্রে কোন হুম। কোন অধ্যায় আর প্রকরণটা ইম্পর্টেন্ট। নেটের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা দিয়েছি পিপিটিতে।
ঠিক আছে, সেইগুলোই দেওয়া আছে, যেগুলো নেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি তো ক্লাসে বারবার বলছি এই জায়গা থেকে কোশ্চেন হয়, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখুন দেওয়া আছে। এখানে যা দেওয়া আছে সেটাই নেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এক কথায় বললে। শুধু নেট না, অন্যান্য যে পরীক্ষা আছে সেই পরীক্ষার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট।